আচ্ছা, তো এখানে মনে করেন আপনার স্ট্যাটের একদম বেসিক যে সংজ্ঞা যেটা বলে যে মানে খুব সহজ ভাষা আপনার বুঝিয়ে দিচ্ছে যে পরিসংখ্যানের মূলত যে কাজটা, এই কাজটা হলো বেসিক্যালি আপনি যদি মানে তিনটা শব্দ বলতে চান, একটা হলো আপনার ডাটা কালেকশন, আর একটা ডাটার মেজারমেন্ট, ঠিক আছে, আর এর পরেরটা হইলো আপনার ডাটার যে আপনার কোনো একটা অ্যাজাম্পশন, যে আপনি ডাটার যেটা নিছেন ওটার ব্যাপারে কোনো একটা আপনি দেখা যায় কোনো একটা কমেন্ট করলেন বা ওই ডাটার ব্যাপারে আপনি কোনো কিছু বললেন, ঠিক আছে। তো এখানে বেশ কিছু জিনিস বলা হয়েছে। আচ্ছা দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ, এখানে বেশ কিছু জিনিস বলা হয়েছে, যেমন কী কী যে স্ট্যাটিস্টিক যদি বলতে চাই, এই জিনিসগুলোরই বলছে যে কি এটা একটা সাইন্টিফিক মেথড। যেহেতু আমরা ডাটা কালেক্ট করার বেলায় দেখছি যে বহুত রকমের মেথড আছে, এই যে যেমন ধরেন আপনার স্যাম্পলিংয়ের যে বিভিন্ন মেথডগুলো, বা আমরা ইন্ট্রোডাকশন টু স্যাম্পল সার্ভে যখন পড়ছি ওখানে দেখা গেছে অনেক রকমের মেথড ছিল, ঠিক আছে। তো এখানে দেখা যায় কি যে স্ট্যাটিস্টিকের একদম যে বেসিক সংখ্যাটা দিচ্ছে কী বলছে, যেটা হলো আপনার মেথড, সাইন্টিফিক মেথডস, ঠিক আছে, সাইন্টিফিক মেথডস ফর কালেক্টিং, অর্গানাইজিং, যে আপনি একটা ডাটা কালেক্ট করবেন, কালেক্ট করা বিভিন্ন প্রসেস আছে, এই মেথডগুলো অবশ্যই আপনি কিছু না কিছু মেথড ফলো করেন, এবং এগুলো কিছুটা সাইন্টিফিক মেথড হইতে হয়, যে এগুলো হয়তো বা পূর্বে কোনোভাবে যে এই মেথডটা অ্যাকচুয়ালি আপনার ডাটা কালেক্ট করলে ওই ডাটাটা আপনি যে অ্যাজাম্পশন করবেন, দেখেন আমরা বেসিক্যালি কী করি যে অনেক বড় একটা ডাটা থেকে অল্প কিছু ডাটা নেই, একটা স্যাম্পল নেই পপুলেশন থেকে, এবং এই স্যাম্পলের ভিত্তিতে পপুলেশনকে আমরা ধরেন জাস্টিফাই করি বা পপুলেশন সম্পর্কে অ্যাজাম্পশন বানাই। তো এখানে যে ঘটনাটা ঘটে যে আমরা ওই যে পপুলেশন থেকে অল্প সংখ্যক স্যাম্পল নিতেছি, আমাদের মেথডটা যাতে ঠিক হওয়া লাগে, এই জন্য এখানে বলছে সাইন্টিফিক মেথড। তো কী করতেছেন, ডাটা কালেকশন করতেছেন, এরপর ওই ডাটাটাকে আপনি সুন্দর মতো সাজাইতেছেন, এটাকে অর্গানাইজিং বলতেছে। এরপর কী করতেছেন, যে যে ডাটাটা আছে ওটার ব্যাপারে আপনি সামারাইজিং করতেছেন। সামারাইজিং মানে কি, খুব সহজে সামারাইজিং যদি বলি, সামারাইজিংয়ের ব্যাপারটা হলো যে আমরা বিভিন্ন কী বলে যে ছোটোখাটো বিভিন্ন ভ্যালু বের করি, যেমন মিন বের করি, ভেরিয়েন্স বের করি, ঠিক আছে। মানে এইভাবে করে আপনি আরও কিছু জিনিস, ওই যে বলে না একটা প্যারাগ্রাফ যেমন সামারি করা বা একটা অনুচ্ছেদের ধরেন মূলভাব যেটা বের করো, ওরকমভাবে কি আমরা পুরো ডাটার কিছু হ্যাঁ আমরা বিভিন্ন রেজাল্ট বের করি, মিন বের করতে পারি, ভেরিয়েন্স বের করতে পারি, এরকম বিভিন্ন রকমের মান বের করি, এবং ওই মানটা নিয়ে আমরা কী করি, আমরা একটা ডিসিশন দিই, ইন্টারপ্রিটিং যেটা বা কনক্লুশনও বলে, ঠিক আছে। এই কনক্লুশনটা আমরা দিই, ঠিক আছে। তো এই কাজটা আমরা করি, এবং একটা মিনিট, হ্যাঁ এই কাজটা আমরা করি কিসের ভিত্তিতে, স্যাম্পল ডাটার ভিত্তিতে। মানে এই কাজগুলো করি, এখন এই কাজগুলো করি আমরা কীভাবে করি, আমরা এই কাজগুলো করি যে আমরা একটা স্যাম্পল ডাটা নিই একটা পপুলেশন থেকে, ঠিক আছে, এবং ওই স্যাম্পল ডাটার ভিত্তিতে আমরা এই যে পপুলেশন ব্যাপারে যে আমরা একটা অ্যাজাম্পশন বা একটা ডিসিশন নিতেছি, পুরো প্রসেসটা যাতে আমাদের সাইন্টিফিক একটা মেথড ফলো করে। সো এইটাই হইতেছে বেসিক্যালি স্ট্যাটিস্টিকের সংজ্ঞা বা স্ট্যাটিস্টিকের কাজ হলো এটাই, খুব সহজ ভাষায়, যে কী করে আমরা কোনো একটা আপনার প্রুভেন কোনো একটা পদ্ধতিতে, ঠিক আছে, প্রমাণিত কোনো একটা পদ্ধতিতে ডাটা কালেক্ট করি, ওটাকে সাজাই, তারপর এটার ব্যাপারে আমরা বিভিন্ন রকমের ছোটোখাটো ডিটেলস বের করি বা হিসাব করি, বিশ্লেষণ করি, এবং সবশেষে ওটার ব্যাপারে আমরা একটা ডিসিশন লিখি। তো এই গেল ভাই স্ট্যাটিস্টিকের সঙ্গে এইটাই, এছাড়া এখানে জটিল তেমন কিছুই নেই, ঠিক আছে। এরপরে যে জিনিসটা যে ডেফিনিশন ফর বিজনেস স্ট্যাটিস্টিক, এটা তো খুব সহজ একটা মানে খুব সোজা বাংলা যদি বলতে যাই, যে মনে করেন একটা বিজনেসের বেলায় বা বড় বড় বিজনেস কোম্পানির বেলায় দেখা যায় স্ট্যাটিস্টিকের ব্যাপারটা খুব বেশি হয়, কারণ ওরা ওদের মার্কেটিংয়ের জন্য বা যে কোনো কিছুর জন্য, ওদের প্রোডাক্টের জন্য বা ওদের বিজনেসের সামারির জন্য ওরা স্ট্যাটিস্টিকের বিভিন্ন প্রসেস ইউজ করে, ঠিক আছে। তো ওই যে ইউজটা বা যে স্ট্যাটিস্টিকের বিজনেস ক্ষেত্রে যে ব্যবহারগুলো করে, এই জিনিসটাকে আলটিমেটলি বিজনেস স্ট্যাটিস্টিক হিসেবে ওরা এক কথায় বলতেছে। যেমন এই যে এখানে যদি আমরা দেখি কী বলছে, যে খুব সহজ জিনিস, যে কই এখানে তো ছিল, হ্যাঁ, যে ধরেন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস কিংবা ইকোনোমেট্রিক্স, অডিটিং, প্রোডাকশন অ্যান্ড অপারেশন ইনক্লুডিং সার্ভিস ইমপ্রুভমেন্ট অ্যান্ড মার্কেটিং রিসার্চ, যে এইসব কাজগুলো ওরা অ্যাকচুয়ালি ডাটার ভিত্তিতেই করে না। তো এই যে ডাটার ভিত্তিতে যতগুলো কাজ করে, দেখা যায় কি ওরা কোনো না কোনো ক্ষেত্রে বা মোটামুটি আলটিমেটলি ওরা এই পরিসংখ্যানের উপরই নির্ভরশীল। আচ্ছা, তো এর পরবর্তী টপিক যেটা বলছে সেটা হলো ক্যারেক্টারিস্টিক অফ স্ট্যাটিস্টিক্স, যে পরিসংখ্যানের যে কিছু বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। পরিসংখ্যানের এখন বৈশিষ্ট্যগুলো এখানে আপনার মেইন জিনিসগুলো জানা লাগবে কি, যে স্ট্যাটিস্টিক্স শুড বি এক্সপ্রেসড অ্যাজ নিউমেরিক্যাল ফিগার্স, যে আমরা যখন কোনো একটা পরিসংখ্যান নিয়ে কাজ করি, যেমন মনে করেন আপনি কোনো একটা পপুলেশন সম্পর্কে আপনি কোনো একটা ডিসিশন দিতে চান, এখন ডিসিশন যখনই দিবেন, যেমন এই যে আমরা টেস্ট অফ হাইপোথিসিসের যে কাজগুলো আছে, যে আমরা একটা পপুলেশন ব্যাপারে হয়তো একটা ভ্যালু পাইছি, ওটার ভিত্তিতে আমরা কোনো একটা ডিসিশন নিব,
এখন এই যে ডিসিশনগুলো যখনই নেই তখনই দেখা যায় কি যে পরিসংখ্যানের এই মেইন কাজগুলো আমরা অ্যাকচুয়ালি কোনো না কোনোভাবে একটা নাম্বার ফিগারে দিই, ঠিক আছে? তো এই জন্য বলছে যে পরিসংখ্যানের কাজগুলো আমরা যখনই করবো বা যখনই আমরা পরিসংখ্যান নিয়ে কাজ করব, ওই যে ভ্যালুগুলো বা পরিসংখ্যানটা আমাদের কী করা লাগবে, আমাদের কোনো না কোনো একটা নাম্বার ফিগারে প্রকাশ করা লাগবে। এরপরের যে বৈশিষ্ট্যটা এগুলো তো হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো একটা নিউমেরিক্যাল ফিগার হতে হবে এবং ওই নিউমেরিক্যাল ফিগারের উপর ডিপেন্ড করে আপনি একটা ডিসিশন নেন। কীরকম, যেমন ধরেন আপনি ভাবতে পারেন যে একটা ক্লাসের মনে করেন সবার বা একটা দেশের জনগণের মনে করেন আপনার দৈনিক আয় নির্ধারণ করতে চান, বা দৈনিক আয়টা আসলে আপনি বের করতে চান, বা আপনি এটাও না, আপনি মনে করেন বের করতে চান কি যে একটা দেশের লোকজন আসলে যে প্রতিদিন যে আয়টা করে, গড় আয় যেটা, এই অনুসারে ওরা কি আসলে কি যে গরিব নাকি ধনী, ঠিক আছে? এখন আপনার মেইন ডিসিশন কি যে ওরা হয় গরিব না হয় ওরা হয় ধনী। এখন এই ডিসিশনটা আপনি কীভাবে পৌঁছাবেন, আপনি ডাটা নিয়ে কাজ করবেন এবং আপনার যে ডাটার মানটা আসবে, আপনি কি আয় নিয়ে কাজ করতেছেন এবং আয়ের মানটা আপনার নাম্বারে আসবে, তাই না? সো বেসিক্যালি ওই নাম্বারের উপর ডিপেন্ড করে আপনি আপনার ডিসিশনটা দিলেন যে আচ্ছা ওরা হয় গরিব না হয় ওরা ধনী। সো এই জন্য দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে পরিসংখ্যানের যেই ভ্যালুগুলো, পরিসংখ্যানটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার নাম্বার ফিগারে থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর বলছি কি স্ট্যাটিস্টিক্স আর অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস। আচ্ছা, অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস মানে কি যে আপনার অনেকগুলো যেই ফ্যাক্ট, এই ফ্যাক্টের একটা সামেশন বা একটা অ্যাভারেজ হিসেবে পরিসংখ্যানকে আমরা প্রকাশ করি। কীরকম, যেমন মনে করেন এখানে একটা এক্সাম্পল খুব সহজে দেওয়া আছে, যেমন এখানেই দেওয়া আছে যে কি আমরা যদি কোনো একটা ক্লাসে দেখা গেল আমরা কী করলাম, একজন স্টুডেন্টের যদি ওয়েট আমরা লিখি, মানে জাস্ট একজনের, তো ওই একজনেরটা দিয়ে কিন্তু আমরা সবারটা আসলে আন্দাজ করতে পারি না। আমাদের ওই ক্লাসে যদি অ্যাভারেজ ওয়েটটা জানতে চাই, ওই ক্লাসের সবার ওয়েট বা সবার ওজনটা আমাদের নেওয়া লাগবে, ঠিক আছে? আবার মনে করেন আপনি একটা ক্লাসের অ্যাভারেজ ওয়েটটা পাইলেন, এখন অ্যাভারেজ ওয়েট দিয়ে কিন্তু আপনি ওই যে স্কুল থেকে আপনি যে ক্লাসটা, মানে একটা স্কুল থেকে আপনি একটা ক্লাস সিলেক্ট করলেন, ওই ক্লাসের অ্যাভারেজ ওয়েট পাইলেন, এখন ওই ক্লাসের ওয়েট অনুসারে কিন্তু আপনি সবার ডিসিশন দিতে পারেন না, কারণ এখানে শুধুমাত্র আপনি ওই ক্লাস থেকেই নিছেন, ঠিক আছে? সো যদি আপনার সবার ব্যাপারে দিতে হয়, সবার থেকে আপনার মিলিয়ে ঝিলিয়ে নিতে হইব, স্যাম্পলিং যদি করেন আর কি, বা সবার ব্যাপারে যদি আপনি মানে টোটাল পপুলেশন সম্পর্কে আপনি যদি ডাটা কালেক্ট করতে পারেন, তাহলে করলেন, কইরা তখন আপনি ওই কি বলে যে আপনি ওই ব্যাখ্যাটা দিলেন যে বা সবার ওই অ্যাভারেজ ওয়েটটা আপনি জানাইলেন, ঠিক আছে? সমন্বিত একটা বিষয়, সিঙ্গেল কোনো বিষয় নিয়ে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, সমন্বিত একটা বিষয় নিয়ে ওটা রেজাল্টটা জানায়। স্ট্যাটিস্টিক্স জানিয়ে কাজ করুক না কেন, সে যে রেজাল্টটা দেয় এটা একটা সমন্বিত বিষয়ের উপরে রেজাল্ট। হ্যাঁ হ্যাঁ, মানে সে কোনো নির্দিষ্ট স্পেসিফিক বিষয়ের উপরে রেজাল্ট না দেয়, সমন্বিত বিষয়ের উপরে। যে নির্দিষ্ট আপনার স্পেসিফিক কোনো জিনিস, এটা সমন্বিত সকল বিভিন্ন মানে বিষয় নিয়ে একটা রেজাল্ট দেয়। আচ্ছা, এরপর বলছে যে স্ট্যাটিস্টিক্স শুড বি অবটেইন ফর প্রি ডিটারমাইন্ড পারপোজ, যে আপনি যখন এই যে পরিসংখ্যানের কাজটা করবেন তখন আপনার আগে ভাগে কোনো একটা উদ্দেশ্য থাকা লাগবে, ঠিক আছে? আপনি উদ্দেশ্য ছাড়া যদি কোনো কাজ করতে যান তাহলে আপনার দেখা যাবে যে আপনি যেই ওয়েটা ফলো, মনে করেন আপনার কোনো একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে, যে আচ্ছা আমি বের করতে চাই এই ক্লাসের সবার অ্যাভারেজ ওয়েট কত, ওয়েট থেকে আপনি বের করবেন যে আপনার টার্গেট হলো এটা অ্যাভারেজ ওয়েট বের করা, তাই না? এখন অ্যাভারেজ ওয়েট বের করার জন্য তাহলে আপনার চাইতেছেন আপনি পরিসংখ্যান এটা নিয়ে কাজ করবেন, তো আপনার ফার্স্ট স্টেপগুলো কী কী, যে আচ্ছা আমার ওখানে গিয়ে আমার ওখান থেকে সবার ডাটাটা কালেক্ট করা লাগবে, কী ব্যাপারে, আপনার সবার ওজন ব্যাপারে কালেক্ট করা লাগবে, আর চাইলে আপনি এক্সট্রা কিছু ইনফরমেশান নিতে পারেন। তো যখন আপনি কোনো একটা প্রি ডিটারমাইন্ড কোনো একটা পারপাস নিয়ে কাজ করেন বা আপনার আগে থেকে কোনো একটা উদ্দেশ্য ঠিক করে রাখেন, আপনার ডাটা কী কী নেওয়া লাগবে, আপনি কাজটা কীভাবে করবেন, এই ব্যাপারে আপনার ভালো একটা ধারণা থাকবে। তো আপনি যদি কখনো এরকম ধরেন আপনার কোনো একটা টার্গেট নেই, টার্গেট ছাড়াই আপনি পরিসংখ্যানের কাজটা করতেছেন, ওই ডাটাটা অ্যাকচুয়ালি আপনার কোনো কাজে আসবে না, বা দেখা যাবে যে আপনার জন্য এটা অনেক হয়রানিমূলক হইব। মনে করেন আপনি দেখা যায় কি যে আপনি হয়তো বা ওজন নিয়ে কাজ করতে চান, বা আপনি কী বলা যায়, দাঁড়ান, হ্যাঁ ধরেন আপনি ধরেন কোনো একটা ক্লাসে ওজন নিয়ে ধরেন কাজ করতে চান, ঠিক আছে? এখন এখানে ঘটনা আছে আরেকটা, যে ওজন নিয়ে যদি কাজ করতে চান, দেখেন ধরেন ক্লাসটা যদি কম্বাইন্ড হয়, যে ছেলে মেয়ে উভয় আছে, তো ছেলেদের তুলনায় কিন্তু মেয়েদের ওজনটা একটু স্বাভাবিকভাবে একটু কম হতে পারে, বা ওদের জন্য বিএমআই যেটা আমরা মাপি, যে স্বাস্থ্যের মানে অবস্থা বোঝানোর জন্য, ঠিক আছে, বিএমআই মাপি। এখন ছেলেদের জন্য মেয়েদের জন্য কিন্তু বিএমআই স্কেলটা আলাদা, ঠিক আছে? সো দেখা গেল আপনি ডাটা কালেক্ট করলেন, শুধুমাত্র ওজনের পরিমাণটা কালেক্ট করলেন। এখন আপনি যদি বিএমআই স্কেলে মাপেন, দেখা যাবে কি যে মেয়েদেরটা দেখাবে যার কিনা স্বাস্থ্য পারফেক্ট আছে, ওরটা দেখাবে যে কি আসলে স্বাস্থ্য পারফেক্ট নাই, কম আছে, বিএমআই স্কেল অনেক কম আসবে।
বা যারটা একটু ওভারওয়েট তার হয়তো বা দেখা যাবে আচ্ছা পারফেক্ট আছে। সো মানে মেয়েদের জন্য, বাট মানে ছেলেদের জন্য তো অ্যাকচুয়ালটা আসতেছে। সো এই জন্য আপনি যদি ডাটা কালেক্ট করতে চান, আপনার কি কালেক্ট করা উচিত ছিল, যে জেন্ডার অনুসারে কালেক্ট করা উচিত ছিল, তাই তো? সো এই জন্য আসলে আপনার পারপাস যে আপনি আসলে কী বের করতে চান এটা ঠিক করে রাখা ভালো, এবং ওইটার ভিত্তিতে আপনি কী কী ডাটা কালেক্ট করবেন বা কাজটা কীভাবে করবেন এই ব্যাপারে আপনার আগে থেকে একটা মানে আপনি নির্ধারিত করে রাখতে পারবেন যে আচ্ছা আমি এই অনুসারে কাজটা করবো এবং আপনার কোনো হ্যাসেল হইব না, ঠিক আছে? আচ্ছা, এবার হলো স্ট্যাটিস্টিক শুড বি কালেক্টেড ইন সিস্টেমেটিক ম্যাটার, যে যখন আমরা ডাটা কালেক্ট করবো কি একটা নির্দিষ্ট পন্থা অনুসরণ করে কালেক্ট করব, ঠিক আছে? এই জিনিসটাই বুঝি যে একটা সিস্টেমেটিক পদ্ধতিতে আমরা ডাটাটা কালেক্ট করব। কারণ দেখা যায় আপনি যদি সিস্টেমেটিক পদ্ধতিতে ডাটাটা কালেক্ট না করেন, আপনি হজবরলভাবে কালেক্ট করলেন ডাটাটা, তাহলে দেখা যায় এটা আপনার জন্য অনেক সময় কি যে লিড টু মিসলিডিং কনক্লুশন, যে অনেক সময় আপনার যে রেজাল্টটা দিবে অনেক ভুল রেজাল্ট দিতে পারে, বা আপনার যে ডিসিশনটা নেবেন ওটা ভুল হতে পারে, বুঝতে পারছেন? সিস্টেমেটিক বাংলায় কি লিখতে পারি এক কথায়? আচ্ছা, বাংলায় যদি লিখতে পারেন সিস্টেমেটিক, মানে সুপরিকল্পিত হ্যাঁ নিয়ম। হ্যাঁ, সুপরিকল্পিত নিয়মে বলা যায়, সুপরিকল্পিত নিয়ম, হ্যাঁ এটাই বেটার হবে, সুপরিকল্পিত। বাংলায় লিখে রাখতেছি তো এই জন্য হয়তো সুবিধা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুপরিকল্পিত নিয়মটা আই গেস বেটার হবে। দাঁড়ান একটা মিনিট। আমি কি পয়েন্টগুলো লিখে রাখছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো ছিল সিস্টেমেটিকের বাংলাটা কি এটা দেখা লাগবে একটু। কোনটা? সিস্টেমেটিক দেখা রাখলাম। সিস্টেম মানে হচ্ছে তো একটা ওয়ে আছে। আচ্ছা, বা প্রণালী বন্দোবস্ত, সুব্যবস্থিত, হ্যাঁ ঠিক আছে, যে পদ্ধতি অনুযায়ী বা নিয়মানুগ, ঠিক আছে? সুপরিকল্পিত হ্যাঁ হ্যাঁ, যে একটা সুপরিকল্পিত নিয়মে আপনি ডাটাটা কালেক্ট করবেন। কারণ আপনি যদি দেখা যায় যে ডাটা আপনি ধরেন আপনি যখন একটা পরিসংখ্যানের কাজ করে ওরা কিন্তু অনেক ডাটা কালেক্ট করে, তো ওদের যদি সিরিয়ালটা ঠিক না থাকে দেখা যাবে যে আপনি যার থেকে ডাটা কালেক্ট করতেছেন আপনি হয়তো বা সবার আগে কী কী কালেক্ট করেন, নাম, জেন্ডার, বয়স, এসব কালেক্ট করেন। তো দেখা যায় আপনি যদি উল্টাপাল্টাভাবে করেন, যে আসলে ইন্টারভিউটা দিতেছে বা যে ডাটাটা দিতেছে ও কিন্তু বিরক্ত বোধ করবে। সো দেখা যাবে ও আসলে ইন্টারভিউটা অনেক সময় ঠিকঠাকভাবে নাও দিতে পারে, বা দেওয়ার সময় অনেক সময় ভুল ইনফরমেশনও দিতে পারে সাবকনসিয়াসলি, বুঝেন না? সেই জন্য দেখা যায় যদি আপনি একটা ঠিক পদ্ধতি অনুসরণ করেন বা একটা ভালো পদ্ধতি অনুসরণ করেন, আপনার ডাটা কালেকশনটাও ভালো হবে, এবং আপনি যখন ডাটা নিয়ে কাজ করবেন আপনার কাছে দেখা যাবে কি ডাটাটা আগে ভাগে একটু অর্গানাইজডভাবে আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দাঁড়ান, এরপরের জিনিস যেটা, আচ্ছা হ্যাঁ এরপরের, আচ্ছা এরপরের ছবিটা আমি একটু তুলি, দাঁড়ান। আচ্ছা, মূল হয়েছে বইয়ের পিডিএফ নাই, বুঝছেন? পিডিএফটা থাকলে না পিডিএফ থেকেই করা যেত। সমস্যা হচ্ছে আমার তো মোবাইল নেই, তাহলে বালের পিডিএফ আমাকে সময় লাগবে। আচ্ছা, তাহলে পিডিএফ বানানোর দরকার নেই, আপনি কথা হইলো মনে করেন এখান থেকে তো জাস্ট দেখানোর জন্য এইভাবে করতেছে, বুঝলেন না? আচ্ছা দেখানো আসলে আমার কাছে নেই ইয়া না, কারণ বই আমার কাছেও আছে। আচ্ছা হ্যাঁ এটা, এই জন্য প্যারা না নিয়ে এমনিতে বুক ইয়া কর আমি আসলে আচ্ছা আচ্ছা, তো তাইলে ওটাই বেটার। হ্যাঁ, তাহলে মনে করেন 4 নম্বর পৃষ্ঠায় যান। তো 4 নম্বর পৃষ্ঠায় আপনার আরেকটা অপশন বলছে কি, স্ট্যাটিস্টিক শুড বি ইনফ্লুয়েন্সড বাই এ নাম্বার অফ মাল্টিপ্লিসিটিস অফ কজ, ঠিক আছে? আচ্ছা একটা মিনিট দাঁড়ান। আচ্ছা, তো একটা মিনিট একটু ওয়েট করেন। কি বলছে, স্ট্যাটিস্টিক আর নট অ্যাফেক্টেড বাই সিঙ্গল ফ্যাক্টর। আচ্ছা, এখানে বলছে কি যে আপনি আসলে যে পরিসংখ্যানটা কাজ করতেছেন, ঠিক আছে, বা যে ব্যাপারটা যে রিজনটা নিয়ে আপনি কাজ করতেছেন দেখা যায় কি ওটা বিভিন্ন ফ্যাক্টর দ্বারা আসলে ওটা ইনফ্লুয়েসড হতে পারে, ঠিক আছে? কীরকম, যেমন একটা উদাহরণ যদি দেওয়া যায়, যে এখানে একটা উদাহরণ বলা আছে, দেখেন যে ফর এক্সাম্পল সেল অফ এ প্রোডাক্ট ডিপেন্ডস অন এ নাম্বার অফ ফ্যাক্টরস সাচ অ্যাজ ইটস প্রাইস, কোয়ালিটি, কম্পিটিশন, দ্য আউটকাম অফ দ্য কনজিউমার অ্যান্ড সো অন, ঠিক আছে? যে আপনি যখন একটা জিনিস নিয়ে কাজ করতেছেন বা কোনো একটা যেই জিনিসটা সম্পর্কে আপনি কোনো একটা ডিসিশন নিতেছেন বা একটা স্ট্যাটিস্টিক প্রোভাইড করতেছেন, দেখা যাবে কি যে ওই জিনিসটা বিভিন্ন ফ্যাক্টর দ্বারা এটা আসলে কি যে আপনার ইনফ্লুয়েন্স হইতে পারে।
তো এই জিনিসগুলো আপনার ডাটার মধ্যে হয়তো বা আপনার এখানে উল্লেখ করা লাগবে, বা এই জিনিসগুলো আপনার মাথায় রাখা লাগবে, ঠিক আছে? যে আপনার যে স্ট্যাটিস্টিকটা দিবেন, আপনি যে পরিসংখ্যানটার রেজাল্ট যেটা দিবেন, ওখানে যাতে এই জিনিসগুলোর যে প্রভাবটা বা এই জিনিসগুলোর ব্যাপারগুলো উল্লেখ থাকে। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে সম্ভবত আলোচনা করা হয়েছিল যে টাইম সিরিজ অ্যানালাইসিস কিংবা ইকোনমিক স্ট্যাটিস্টিকে, যে বিভিন্ন কস্ট ছিল না, যার জন্য বিভিন্ন সাইকেল ছিল, মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে বিভিন্ন আপনার থাকে না, আপনি কোনো একটা জিনিসের ডাটা নিয়ে কাজ করতেছেন এবং ওখানে দেখা যায় কি যে আপনার বিভিন্ন রকমের অন্যান্য ফ্যাক্টর থাকে, বহুত ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টরগুলো আপনার ওই রেজাল্টটারে আসলে কী করে, যে ইনফ্লুয়েন্স করে, ওইটার ওই ফ্যাক্টরগুলোর কারণে আপনার ওই রেজাল্টটা বাড়ে কমে। তো এই জন্য বিভিন্ন টাইমে দেখা যায় কি যে এই ফ্যাক্টরগুলো আপনার আসলে স্ট্যাটিস্টিকের মধ্যে মানে এইটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? ওই রকম ফ্যাক্টরগুলো নিয়ে আসলে আপনার কাজ করা লাগবে, মানে ওগুলো মাথায় রেখা কাজ করা লাগবে। আর অ্যাকচুয়ালি যে যখন ওই যে সাইকেলগুলো পড়াইছে, তো দেখা গেছে বিভিন্ন টাইমে যাতে এই সাইকেলের ইফেক্ট ছাড়া, ইনফ্লুয়েন্স ছাড়া অ্যাকচুয়ালি এটার অ্যাকচুয়াল রেজাল্টটা কীরকম হয় এটা জানার জন্য কিন্তু আমরা বিভিন্ন সময় যে কী ছিল একটা টার্মটা, যে কী বলে, আমরা যেমন এই ইফেক্টগুলো আসলে বাদ দেওয়ার যে চেষ্টা করতাম, মনে আছে? ইকুয়েস্টেটে না ইফেক্ট এখানে ইয়া ছিল হচ্ছে 4 ধরনের। হ্যাঁ 4 ধরনের ছিল, আমার তো মনে আছে বিভিন্ন লং টার্ম ফ্লাকচুয়েশন আর হ্যাঁ, ওগুলা মনে করে যে বাদ দেওয়ার জন্য আমরা ট্রেন সাইকেল আর বিভিন্ন রকম সাইকেল ছিল না, ওগুলো বাদ দেওয়ার জন্য আমরা বিভিন্ন স্টেপ নিতাম, মনে আছে? তো এই যে ওরা কি করে, ওরা দেখা যায় কি স্ট্যাটিস্টিকে বিভিন্ন টাইমে এই যে ফ্যাক্টরগুলো আছে, এই ফ্যাক্টরগুলো ছাড়া অ্যাকচুয়ালি প্রকৃতভাবে ডাটাটা কীরকমভাবে কাজ করতেছে বা আপ ডাউন করতেছে এটা বোঝার জন্য এই ফ্যাক্টরগুলো ওরা বিভিন্নভাবে বাদ দেয়। তা এখন কোন কোন ফ্যাক্টর আছে এটাও আগে থেকে আপনি চিহ্নিত করা লাগবে যখন আপনি স্ট্যাটিস্টিক নিয়ে কাজ করবেন, বুঝতেছেন? তা আমার খেলে এখানে এই জিনিসটাই বলছে যে statistics should be influenced by a number of multiplicities of causes. মাল্টিপ্লিসিটিস অফ কজেস, মাল্টিপ্লিসিটিস অফ কজেস মাল্টিপল মানে তো অসংখ্য, হ্যাঁ এরকমই তো কিছু হওয়ার কথা, কারণ মাল্টিপল মানে তো বহু বচন ট্রাই করে কিছু মাল্টি আচ্ছা মাল্টিপ্লিসিটি সংখ্যাধিক বা বৃহৎ সংখ্যা, ঠিক আছে? বহুবিধ মানে বিভিন্ন রকমের ফ্যাক্টর দেখা যাবে, আপনি যে পরিসংখ্যান নিয়ে কাজ করলেন বা যে পরিসংখ্যান নিয়ে কাজ করবেন ওটা বিভিন্ন রকম ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হতে পারে। মানে এক কথায় বুঝাইতেছে যে আমি যে ফ্যাক্টর নিয়ে কাজ করতেছি এখানে আমাকে আচ্ছা ভাই বুঝতে পারছি, দেখেন লাস্টের লাইনটা এখানে বুঝাইছে, দেখেন কি বলছে, ইট ইজ নট জেনারেলি পসিবল টু স্টাডি ইচ ফ্যাক্টর সেপারেটলি। এখন এর মানেটা কি, যে আপনি ধরেন খুব সহজ ভাষায় যদি বলি, ঠিক আছে, যে একজন ব্যক্তির যে ওয়েটটা, তো আমরা খুব সহজে কি জানি, যে আমরা খুব সহজে জানি যে একজন মানুষ যদি খাওয়া দাওয়া বেশি করে তার ওজন বেশি বাইরে যায়, তাই না? আমরা সহজ হিসাব এটা ধরে নিই, কিন্তু পরিসংখ্যান অ্যাকচুয়ালি কী ধরবে বা পরিসংখ্যান নিয়ে যখন কাজটা করবে, পরিসংখ্যান অন্যান্য সকল বিষয় নিয়ে হিসাব করবে, যে আসলে খাওয়া দাওয়া কী পরিমাণে করে, ওর জিনগত কোনো সমস্যা আছে কি না, বা ও যে পরিবেশে বড় হইতেছে ওই পরিবেশের কোনো ইফেক্ট আছে কি না, কথা বুঝতেছেন? যেখানে দেখেন বলে দিচ্ছে শেষে জিনিসটা, যে সাধারণত কি, যে নর্মাল একটা স্টাডি যখন আমরা চালাই সবগুলো ফ্যাক্টরকে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে আমরা আসলে এটার ব্যাপারে স্টাডি করতে পারি না, কিন্তু স্ট্যাটিস্টিকে আমরা এই জিনিসটা করি, যে আমরা যেই ডাটাটা সম্পর্কে আমরা আসলে কোনো একটা কনক্লুশন বা কোনো একটা ডিসিশন নিতেছি, ওই ডাটা কোন কোন ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স হয়, ওই ফ্যাক্টর দ্বারা কীরকমভাবে ইনফ্লুয়েন্স হয় এগুলো বের করতেছি, এবং ওই ফ্যাক্টর যদি না থাকে, ওই ফ্যাক্টরটা যদি আমরা নিউট্রালাইজেশন করি বা ওই ফ্যাক্টরগুলো যদি আমরা বাদ দিই, তাহলে ডাটাটা কীরকমভাবে চলে, বুঝছেন আমার কথা? আমার খেলে এখানে মানে এটাই বলছে যে মানে এখানে এক কথায় মিন করছে যে আমি মানে আমি যে ব্যবহার করতেছি এটা এককভাবে মানে আমি সেলফ কি বলি ইন্ডিভিজুয়ালি কোনো নিরূপণ করতে পারবো না, এজন্য আমাকে অনেক বিষয় তারা এটা ইনফ্লুয়েন্স হবে, এবং এই বিষয়গুলো ব্যাপারে মানে খুব সহজ বিষয়, যে আপনি নর্মাল হিসাব, হ্যাঁ আপনি নর্মাল হিসাবপাতি যদি করেন, ঠিক আছে, আপনি নর্মাল হিসাবপাতি করলে দেখা যায় কি বিভিন্ন যে ফ্যাক্টরগুলো আছে ওগুলো আপনার আলাদা আলাদাভাবে পড়া সম্ভব না, বা ওগুলো আপনার আলাদা আলাদাভাবে ডিটেক্ট করা সম্ভব না, ঠিক আছে? কিন্তু আপনি যখন স্ট্যাটিস্টিক নিয়ে কাজটা করবেন তখন দেখা যাবে কি, তখন আপনি চাইলে ওই যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলো আপনি নিউট্রালাইজেশন করতে পারেন, কিংবা এই ইফেক্ট সহকারে আপনি পড়তে পারেন, মানে এই কাজগুলো বা স্টাডিটা আপনি ইফেক্ট সহকারেই করতে পারেন, কথা বুঝছেন আমার?
আমার খেয়ালে এখানে এই জিনিসটাই বলছে যে স্ট্যাটিস্টিকের যেই জিনিসটা থাকবো এখানে আসলে সকল ইফেক্টের যে প্রভাবটা বা ইনফ্লুয়েন্সটা এটা আসলে উল্লেখ থাকবো। আচ্ছা একটা মিনিট, 103 আচ্ছা এটা পিডিএফটা আমার কাছে নাই, থাকলে আরও আচ্ছা দাঁড়ান একটা মিনিট। এখানে যেমন আমরা কি ছিল টাইম সিরিজের মধ্যে, হ্যাঁ ওই যে আমরা মনে করেন বিভিন্ন টাইপের ট্রেন্ড করছিলাম না টাইম সিরিজ অ্যানালাইসিসে, এবং দেখা যেত আমরা বিভিন্ন স্টেপে আমরা বেশ কয়েকটা ম্যাথমেটিক্সও করছিলাম, ল্যাবের ম্যাথও ছিল সম্ভবত, না কোন ম্যাথ জানি ছিল, যে বিভিন্ন ট্রেন্ডগুলো আমরা বাদ দিতাম, এই যে সাইক্লিক্যাল, তারপর লিনিয়ার ট্রেন্ড মনে আছে, যে এই যে ইফেক্টগুলো আমরা দেখতাম এবং ইফেক্টগুলো আলটিমেটলি আমরা বাদ দিতাম। এই যে দেখেন যখন আমি ওই যে ওই ডাটা ট্রেনে কাজ করতেছি, আমি কিন্তু এই ইফেক্ট মাথায় রেখে কাজ করতেছি এবং ইফেক্টের ব্যাপারটাও আমার ডাটার মধ্যে বা ওই পরিসংখ্যানের মধ্যে উল্লেখ রাখতেছি, মানে সকল ফ্যাক্টর নিয়ে আমি কাজটা করতেছি, যে যতগুলো ফ্যাক্টর এটার উপরে প্রভাব ফেলতেছে। বাট আপনি যদি নর্মাল একদম সাধারণ হিসাব করতে চান তখন এই সবগুলো প্রভাব নিয়ে আপনি উল্লেখ করতে পারবেন না বা আপনার জন্য করা সম্ভব হয় না তখন। আচ্ছা মানে এখন আমি একটু বলি, আমি যেটা বুঝছি মানে এত কথাবার্তা পর আমি বুঝলাম হচ্ছে বিষয়টা হচ্ছে তাহলে এমন যে আমি যখন একটা জিনিসের দাম বের করি, আমি তো সরাসরি দাম বের করতে লিখি যে এটার দাম এত, এটার দাম এত, কিন্তু এটার দাম যে এত কেন হয়েছে, কোন কোন ফ্যাক্টর এটার জন্য দায়ী, কোন কোন ফ্যাক্টর এটার জন্য দায়ী, এইটারে মিন করছে যে আমার এগুলো এই ফ্যাক্টরটা কার দ্বারা ইনফ্লুয়েন্স, যেমন মানে আমি ইনফ্লুয়েন্সড যেমন মনে করেন আপনার দামটা হলো প্রাইস, ঠিক আছে, এখন প্রাইস আসলে আপনি নর্মালি অ্যাভারেজ প্রাইস করতো কোনো মাসে আপনি এটা বের করলেন, ঠিক আছে, হ্যাঁ 50 টাকা আপনি বের করলেন, প্রাইসটা জাস্ট প্রাইসের মানটা বের করলেন। এখন স্ট্যাটিস্টিক না যখন আপনি কাজ করবেন দেখা যাবে কি যে প্রাইসের পাশাপাশি এই প্রাইসটা অ্যাকচুয়ালি কিসের জন্য হইতেছে, ডিমান্ডের জন্য হয়তো বা হইতেছে, বা প্রাইসটা অ্যাকচুয়ালি কোয়ান্টিটির জন্য হইতেছে, বা কোয়ান্টিটিটা প্রাইসের উপরে ইফেক্ট ফেলতেছে, ঠিক আছে, হ্যাঁ কোয়ান্টিটি ইফেক্ট ফেলতেছে, বা আপনার ওয়েদার কন্ডিশন এটার উপরে ইফেক্ট ফেলতেছে, হ্যাঁ এরকম বিভিন্ন ইফেক্টগুলো মানে ফ্যাক্টরগুলো ইফেক্ট ফেলতেছে। তো আপনি এই ফ্যাক্টর সহকারে আপনি তখন প্রকাশ করেন স্ট্যাটিস্টিকটা। আর যদি আপনি নর্মাল হিসাব করেন, নর্মাল হিসেবে হয়তো বা আপনার সবগুলো ফ্যাক্টর নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করা অনেক টাফ হয়ে যায়, আপনি শুধুমাত্র প্রাইসটা অ্যাভারেজ প্রাইসটাই বের করতে পারেন। তো এটা হলো স্ট্যাটিস্টিকের একটা সুবিধা আর কি, বা একটা বৈশিষ্ট্য, যে আপনি যখন কোনো একটা জিনিস নিয়ে কাজ করবেন ওই জিনিসটার উপরে যতগুলা ফ্যাক্টর আছে, যেমন এই যে এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো সহকারে আপনি ওই স্টাডিটা চালাইতেছেন, বুঝতেছেন এইটাই। আচ্ছা এরপরে বলছে স্ট্যাটিস্টিক্যাল ইনুমিনেটেড অ্যান্ড এস্টিমেটেড অ্যাকর্ডিং টু রিজনেবল স্ট্যান্ডার্ড অফ অ্যাকুরেসি। আচ্ছা ডাটা ক্যালকুলেশন কন্ডিশন ফ্রি ফ্রম লিমিটেশন অফ ইনস্ট্রুমেন্টেশন টু কালেক্ট ডাটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বেসড অন দ্য ডিগ্রি অফ অ্যাকুরেসি। হ্যাঁ দেখেন এরপরে যে 6 নম্বর অপশনটা আছে বলছে কি যে পরিসংখ্যানের যে ডাটাগুলো আপনি কালেক্ট করবেন এবং হিসাব করবেন এগুলো আপনি কোনো না কোনো এস্টিমেশনের মাধ্যমে বা কোনো না কোনো নির্দিষ্ট একটা রিজনেবল স্ট্যান্ডার্ড অ্যাকুরেসি প্রসেসের মাধ্যমে আপনি কাজটা করবেন। কীরকম, যেমন খুব সহজ যদি বলি, ধরেন যদি কেউ কিনা যায় যে আদমশুমারির বেলা যখন বয়স হিসাব করতে চায়, বা এই জিনিসটা ছিল আপনার কিসে ডেমোগ্রাফিতে ছিল, হ্যাঁ যে আমাদের ওই যে নাম্বার ডিজিট প্রেফারেন্স মনে আছে, যখন কিনা কাউরে কোনো বয়স জিজ্ঞাসা করা হয় দেখা যায় কি এমন একটা বয়স বলে যেটা লাস্ট ডিজিটটা 0 অথবা 5 থাকে, তাই না, বা কারো বয়স হয়তো বা দেখা যায় 37 বা 39, ও হয়তো বা জানে না যে অ্যাকচুয়াল বয়সটা কত, ও হয়তো বা 40 বইলা দেয়, বা ও হয়তো বা ইভেন নাম্বার বলতে পারে 38 বলতে পারে, এই কাজগুলো করে। তো এখানে কি আপনার ডাটার অ্যাকুরেসিটা একটু কইমা যেতেছে না? তো এই জন্য স্ট্যাটিস্টিকের যে হিসাবগুলো করবে বা স্ট্যাটিস্টিকের যে কাজগুলো করবে এগুলো আপনার ইউনিমিনেশনটা ভালো হইতে হবে, যে যখন আপনি ডাটা কালেক্ট করবেন আপনি একটু ভালো মতো ডাটা কালেক্ট করবেন এবং আপনার ডাটার একটা স্ট্যান্ডার্ড যাতে ঠিক থাকে, অথবা এরকম ভুলও যদি হয় ওগুলো যাতে কোনো না কোনো আপনার এস্টিমেশন প্রসেসের মাধ্যমে আপনি ঠিক করতে পারেন, এই জিনিসটা আমার খেয়ালে 6 নম্বরে বলা হয়েছে। যেমন এই যে ডিজিট প্রেফারেন্সের জন্য কিন্তু সে কিছু ইন্ডেক্স ছিল, হুইপেল ইন্ডেক্স, মায়ার ইন্ডেক্স, এরকম কিছু ছিল। ডেমোগ্রাফিতে ছিল এরকম যে পদ্ধতিগুলো, যে হুইপেলস ইন্ডেক্স, মায়ার্স ইন্ডেক্স, যে যদি কিনা ডিজিট প্রেফারেন্স এরকমটা বেশি দেখা যায় ওই ডাটাটা অ্যাকচুয়ালি অ্যাকুরেসি কত, ওটা কি বেশি নাকি, যে যেমন দাঁড়ান এখানে আছে আমার কাছে, এটা না ডেমোগ্রাফি লিঙ্ক, তো এটা এই যে
মেজার অফ পপুলেশন চেঞ্জেস। যেমন আপনার ওখানে কিছু লেভেল ছিল না, যে দেখাই তো অ্যাকচুয়ালি যে আপনার যে ডাটাটা আছে, ঠিক আছে, ডাটাটা অ্যাকচুয়ালি কি ভালো নাকি বা খুব বেশি বায়াসড কি না, একটা টেবিলও দেওয়া ছিল, হিসাবটাও ছিল। একটু ওয়েট করেন ভাই, এটা নাকি এটাই তো মনে হইতেছে। এখানে কোথায় এটা? আচ্ছা একটা মিনিট, এটা তো না, হলে এটা না, এটা এই যে এই যে যেমন এই যে এখানটায় ছিল যে আপনি যখন এই যে ডাটাটা নিলেন, আপনার ডাটাটা অ্যাকচুয়ালি কীরকম অ্যাকুরেট বা আপনার অ্যাকুরেসিটা কীরকম আপনি হিসাব করেন, তাই না? বুঝতেছেন আমার কথা? যে আপনি যে ডাটাটা নেবেন ইনিউমারেশন যাতে ভালো হয়, এবং আপনি একটু এস্টিমেশন করবেন যে আপনি যেভাবে ডাটাটা নিয়েছেন ওইটা আসলে কতটুকু অ্যাকুরেট, এই জিনিসটা আসলে বুঝাইতেছে আর কি 6 নম্বরে। তার মানে এই কথাটা দ্বারা মনে হইতেছে স্ট্যাটিস্টিক্স আর ইনুমারেটেড এন্ড এস্টিমেটেড অ্যাকর্ডিং টু রিজনেবল স্ট্যান্ডার্ড অফ অ্যাকুরেসি। মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর ইনুমারেটেড এন্ড এস্টিমেটেড, এই জিনিসটা আমি মানে ইনুমারেট তো গণনা এবং এস্টিমেট মানে হচ্ছে হিসাব নিকাশ, যেটাকে আমরা বলি না, এটা হিসাব নিকাশ এবং এর প্রসেসটা করতে হবে অ্যাকর্ডিং টু রিজনেবল স্ট্যান্ডার্ড অফ অ্যাকুরেসি। মানে আমাদের যে অ্যাকুরেসি এবং স্ট্যান্ডার্ড আছে এইটার মধ্যে, যেমন মনে করেন আপনার যদি দেখা যায় আপনার যদি রাফ বা ভেরি রাফ আসে যে অ্যাকুরেসিটা, তাহলে ওই ডাটা নিয়ে কাজ করলে আপনার যে কনক্লুশন আসবে এটা ভুল হতে পারে বা এটা মিসলিডিং হতে পারে। বাট আপনার যদি অ্যাপ্রক্সিমেট আসে, ওকে, ফেয়ারলি অ্যাকুরেট আসলে ভালো, হাইলি অ্যাকুরেট আসলে আরও ভালো, তখন ওইটার আপনার অ্যাকুরেসি খুব বেশি এবং এটা নিয়ে আপনার কাজ করা সবচেয়ে সুবিধাজনক। বুঝতেছেন আমার কথা? যেমন এই যে এখানেই দেখেন 6 নম্বরের শেষের দিকে একটা এক্সাম্পল দিচ্ছে, যে বলছে কি দাঁড়ান কত নিচের থেকে উপরে যাবেন 4 নম্বর লাইনে, যে লেট আস সাপোজ দ্যাট দ্য অ্যাভারেজ হাইট অফ দ্য স্টুডেন্টস অফ এ ক্লাস শুড বি মেজার্ড অন সেন্টিমিটার্স, দেন হাইট অফ এভরি স্টুডেন্ট মাইট বি মেজার্ড ইন নিয়ারেস্ট সেন্টিমিটার. Failing to do so may lead to fallacious and erroneous conclusion. Hence, it is necessary that conclusion must be based on accurate figures. যে আপনি ওই যে যেই ডাটাটা কালেক্ট করবেন এটা যাতে হয় অ্যাকুরেট হয়, কিংবা অ্যাকুরেট না হইলেও মানে আপনি যে যখন ডাটাটা নিতেছেন ওটা যদি একদম এক্স্যাক্ট ডাটা হয়, আর যদি একদম এক্স্যাক্ট নাও হয়, আপনার টোটাল যে ডাটাটা এটা যাতে অ্যাকুরেসিটা ভালো থাকে। বুঝছেন? তাহলে বলছে কি লেট আস সাপোজ দ্যাট দ্য এভারেজ হাইট অফ দ্য স্টুডেন্ট অফ এ ক্লাস শুড বি মেজার্ড অন সেন্টিমিটার, আমাদের এটা সেন্টিমিটারে মাপতে হবে। দেন হাইট অফ এভরি স্টুডেন্ট মাইট বি মেজার্ড ইন নিয়ারেস্ট সেন্টিমিটার। আচ্ছা, এখন সেন্টিমিটার ব্যাপারটা দাঁড়ান, সেন্টিমিটার অনেক সময় দেখা যেতে পারে যে আপনি সেন্টিমিটার যখন হিসাব করতেছেন, সেন্টিমিটার কারো একজন হাইটটাই মাঝামাঝি বরাবর আসছে, কিন্তু আপনি মাঝামাঝি বরাবর না নিয়ে আপনি এটা নিলেন কিংবা যে এটা নিলেন, একটা এক্স্যাক্ট নাম্বার নিলেন, একটা পূর্ণ সংখ্যা নিলেন, তাই না? এখন যদি এর মানে আমাদের যদি হ্যাঁ আপনি 4 বসায় দিলেন, তাহলে আপনার ডাটা একটু চেঞ্জ করলেন না? এখন ডাটা যেহেতু চেঞ্জ করলেন, এখন মনে করেন এই ডাটা নিয়ে যখন কাজ করবেন আপনি হয়তো অ্যাভারেজ হাইট বের করতে চান, তো এই যে আপনি একটু চেঞ্জ করলেন এটাকে আসলে একটু ইফেক্ট ফেলবে না? তো এই ইফেক্টটা আসলে কীরকম ইফেক্ট হবে, এটাকে আসলে খুব বেশি ইফেক্ট ফেলবে না কম ফেলবে, ওটা আপনার একটু খেয়াল রাখা লাগবে, ঠিক আছে? যদি এই জন্যই যে ডাটা অ্যাকুরেসির ব্যাপারগুলো আসে, যে আসলে আপনি যে ডাটাটা নিছেন এটা কতটুকু অ্যাকুরেট হবে বা এটা আসলে কতটুকু ভালো হবে। যদি দেখা যায় অ্যাকুরেসিতে ঝামেলা না করে তাইলে ভালো, আর যদি অ্যাকুরেসিতে ঝামেলার ভয় থাকে বা দেখা যায় আপনি এটা আসলে এই যে যেমন 4G যেটা এখানে কত ছিল 3.8 ছিল, এটা আপনি চাইলে আপনি অ্যাকচুয়াল রেজাল্টটা নিতে পারতেছেন, তাহলে আপনি অ্যাকচুয়ালটাই নেবেন, ঠিক আছে? এই জন্যই বলছে কি হেন্স ইট ইজ নেসেসারি দ্যাট কনক্লুশনস মাস্ট বি বেসড অন অ্যাকুরেট ফিগার্স, যে আপনার ওই যে ডাটা স্যাম্পলটা আছে বা স্যাম্পল ডাটাটা আছে এটা যাতে অ্যাকুরেট হয়, এবং এইটার উপর বেসিস করে আপনি কী করবেন, আপনি কনক্লুশন মেক করবেন, ঠিক আছে? এই জন্য এখানে বলছে যে এটা জরুরি যে কি আপনার যে কনক্লুশন, যেটা আপনি যেই ভিত্তিতে আপনি কনক্লুশনটা তৈরি করতেছেন ওটা যাতে একটা অ্যাকুরেট ফিগার থেকে করেন। আচ্ছা 6 নম্বর বুঝছেন তাইলে? আচ্ছা 7 নম্বর বলছে কি স্ট্যাটিস্টিক্স শুড বি ইন্টার রিলেটেড, কম্পারেবল অ্যান্ড হোমোজিনিয়াস। আচ্ছা
আচ্ছা, এখানে এটা খুবই সহজ জিনিস যে আপনি স্ট্যাটিস্টিক্যাল ডাটা যখন কালেক্ট করবেন এবং এটা যখন নিয়ে কাজ করবেন বা আপনি যখন একটা রেজাল্ট দিবেন, ওটা যাতে এমন হয় যে আপনি ডাটাগুলো আসলে তুলনা করতে পারেন। ঠিক আছে? যেমন কী রকম, আপনি দুইটা ক্লাস ধরেন, দুইটা ক্লাস এ আর ক্লাস বি থেকে আপনি যে কোনো জিনিস একটা ডাটা নিলেন। ঠিক আছে? এখন যদি এমন দেখা যায় যে এ থেকে যেই ডাটাটা নিলেন আর বি থেকে যেই ডাটাটা নিলেন, এই দুইটা ক্লাসের মাঝখানে আপনি তুলনা করতে পারতেছেন না। ঠিক আছে? তাইলে এটা একটু ঝামেলাজনক হবে যে আপনার তাইলে কোনো কনক্লুশন আপনি দিতে পারতেছেন না দুইটা ক্লাসের তুলনার বেলায়। হয়তো বা ক্লাস এর জন্য কনক্লুশন দিলেন ক্লাস এর ডাটা দিয়া, বা বি এর জন্য কনক্লুশন দিলেন বি এর ডাটা দিয়া, বাট এদের দুজনের মাঝখানে তুলনা যদি করতে না পারেন, আপনার কিন্তু একটু কী বলে যেটা মানে খুব সুন্দর হইলো না। তো আপনি যদি এমন সুযোগ যদি থাকে কীরকম যে আপনি যে ডাটা নিছেন দুইটা থেকেই, এবং এই ডাটা থেকে আবার দুজনের মাঝখানে আপনি আবার কম্প্যারিজন করতে পারতেছেন, সো ওইটা বেটার না? সো এই জন্য যখন ডাটা আপনি এমন প্রসেসে কালেক্ট করবেন বা ডাটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা এমন হওয়া লাগবে যাতে ডাটাগুলো কী করা যায় যে দুইটা আলাদা আলাদা সেটের মধ্যে বা দুইটা আলাদা আলাদা স্যাম্পল সেটের মধ্যে ওই ডিসিশনটা নিয়ে আপনি একটা কম্প্যারিজন করতে পারেন বা ডাটাগুলো নিয়ে আপনি একটা তুলনা করতে পারেন। বুঝছেন? দাঁড়ান, যেমন মনে করেন এখানে একটা এক্সাম্পল বলছে যে ফর এক্সাম্পল, যে উপর থেকে 3 নম্বর লাইনের মাঝখানে 7 নম্বরে উপর থেকে 3 নম্বর লাইনের মাঝখানে, হ্যাঁ, ফর এক্সাম্পল টু সেট অফ নাম্বার, যে দুইটা নাম্বার সেট নিচে 16, 18, 19 এবং 46, 50, 54। আচ্ছা, এখন এই যে দুইটা সেট, এই দুইটা যদি কি হয় ক্লাস এ আর ক্লাস বি এর ধরেন বয়স না ধরলাম ওজন হয়। ঠিক আছে? যে ক্লাস এর জন্য এটা এজ এবং ক্লাস বি এর জন্য এটা এজ, এবং এখন কিন্তু আপনি এর এজের সাথে বি এর এজ আপনি তুলনা করতে পারেন। বা যদি কি হয় যে ক্লাস এ এর জন্য ওই নাম্বারটা এজ এবং ক্লাস বি এর জন্য ওই নাম্বারটা ওয়েট। ঠিক আছে? এখন ক্লাস এর এজের সাথে ক্লাস বি এর ওয়েট তুলনা করা কি কোনোভাবে যৌক্তিক? এটা তুলনা করা তো যায় না। ঠিক আছে? তো আপনি যখন স্ট্যাটিস্টিক কালেক্ট করবেন বা এটা নিয়ে কাজ করবেন, আপনার এমনভাবে করবেন, ডাটা কালেক্ট করবেন যাতে কি তুলনা করা যায়। এখানে এই জিনিসটাই বলছে। মানে আমার হোমোজেনাস জিনিসটা নিতে হবে, কারণ হচ্ছে হোমোজেনাস হবে এই কারণে যে আমার ওয়েট হোমোজেনাস মানে সেম ধরনের একটা ভেরিয়েবল, মানে ওয়েট হাইটের সাথে তো সেম কিছুই করার নাই, ওয়েট বাড়লে হাইট হবে কম। মনে করেন কি আমরা যখন ধরেন স্ট্যাটিস্টিক্যাল কোনো একটা জিনিস নিয়ে কাজ করি, আমাদের কিন্তু অন্য যদি আমাদের মেইন টার্গেট নাও থাকে, তাও একটা সাইড অবজেক্টিভ কী থাকে যেটা আমরা তুলনা করার বেলায় ইউজ করতে পারব, তাই না? সো আপনার ডাটা যদি কালেক্ট করেন ওরকম টাইপের ডাটা কালেক্ট করা লাগবে যে আপনি যাতে তুলনা করতে পারেন। কথা বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, এরপরে যেটা লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক, যে পরিসংখ্যানের যে আপনার লিমিটেশনগুলো আছে। আচ্ছা, বলছি কি যে স্ট্যাটিস্টিক আপনার যেটা বলছিলাম যে সর্বদা নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করে, বা আপনার যে রেজাল্টটাও দেয় মেইন রেজাল্টটা নিউমেরিক্যালে দেয় এবং ওটা থেকে আপনি কোনো না কোনো ইন্টারপ্রিটেশন তৈরি করেন। তো প্রথম লিমিটেশনটাই হইলো যে স্ট্যাটিস্টিক্স ডিলস উইথ অনলি নিউমেরিক্যাল অবজারভেশন। ঠিক আছে? হ্যাঁ, যে এটা শুধুমাত্র নিউমেরিক্যাল অবজারভেশন নিয়ে কাজ করে, এছাড়া অন্যরকম কোনো রকম অবজারভেশন নিয়ে কাজ করে না। এখন আপনার মাথায় আসতে পারে, আচ্ছা তাহলে এটা যদি নিউমেরিক্যাল অবজারভেশন নিয়ে কাজ করে, তাহলে আমরা হয়তো বা একটা যে কোনো একটা জিনিসকে, একটা ক্লাসকে 3টা ভাগে ভাগ করলাম, এ বি সি, এবং আমরা এখানে দেখতে চাইলাম যে কোনটার অ্যাভারেজ বেশি। তাহলে এই ধরনের কাজগুলো তো আমরা করি না, যেমন কোয়ালিটেটিভ ডাটা যেগুলো, এখন কোয়ালিটেটিভ ডাটাগুলোকেও কিন্তু আমরা কোনো একটা নাম্বার দিয়ে হিসাব করি। বুঝছেন? সো হ্যাঁ, এই তো মানে আলটিমেটলি আমরা নিউমেরিক্যাল ভ্যালু আনতাছি। সো যদি নিউমেরিক্যাল ডাটা ছাড়া অন্য কোনো রকম ডাটা থাকে, ওই ক্ষেত্রে দেখা যায় কি স্ট্যাটিস্টিক নিয়ে কাজ করা সহজ না, বা ওইটা খুবই কঠিন হয়ে পড়ে। এই জিনিসটা এখানে বুঝাইছি, যেটা হলো একটা লিমিটেশন। এবার বলছে যে স্ট্যাটিস্টিক্স ক্যান নট মেক ডিসিশন ফর এভরি ইউনিট সেপারেটলি। মানে কি, ওই যে এর আগে একটা জিনিস পড়ছিলেন না, যে 2 নম্বর অপশন যেটা ক্যারেক্টারিস্টিকে, যে কি অনেকগুলো ফ্যাক্টের একটা কি মিলিত মান বা মিলিত একটা বৈশিষ্ট্য বোঝায় স্ট্যাটিস্টিক দ্বারা। তো এখানে যে একটা ইউনিটের জন্য আসলে স্ট্যাটিস্টিক আপনার কোনো ধরনের রেজাল্ট দিতে পারে না, বা কোনো একটা ডিসিশন মেক করতে পারে না।
বুঝতে পারছেন? এরপরটা বলছে কি স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা আর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ অ্যাভারেজ অ্যাজ ট্রু ফর লং টার্ম। আচ্ছা, হ্যাঁ, এখানে জাস্ট এই জিনিসটা বলছে যে স্ট্যাটিস্টিক্যাল যে ফর্মুলাগুলো আছে এগুলো আসলে সবসময় 100% প্রিসাইজ বা 100% সঠিক হবে না। যেমন এটা ডিটেলসে দেখেন লেখা আছে যে স্ট্যাটিস্টিক্স ইন ন্যাচারাল সায়েন্সেস আর নট 100% প্রিসাইজ। হ্যাঁ, যে সবসময় আপনার যে ফর্মুলাগুলো কিন্তু সবসময় আবার অ্যাপ্রোপ্রিয়েট না হতে পারে, যে এক একটার জন্য এক এক ফর্মুলা ইউজ করা দরকার, হয়তো বা ওই ফর্মুলাটা আসলে পারফেক্ট হইতেছে না। আচ্ছা, এরপর কী বলছে স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট আর নট কমপ্লিটলি অ্যাকুরেট, যে এখানে জিনিসটা বলছে যে পরিসংখ্যানের যে রেজাল্টগুলো দেয় এগুলো আসলে সম্পূর্ণভাবে সঠিক না, মানে একটু একটু ভুল থাকতেই পারে। আপনি স্ট্যাটিস্টিকে কখনো যে 100% অ্যাকুরেট রেজাল্ট বের করবেন এটা আসলে সম্ভব না। আপনার হয়তো বা হ্যাঁ, এই তো এটাই যে আপনি একটা সম্ভাবনা দিলেন, সম্ভাবনার কাজগুলো যেরকম যে সম্ভাবনা অ্যাকচুয়ালি আপনার কি যে 1-0 মধ্যে থাকে, মাঝে মধ্যে হয়তো বা 1 গ্রহণ করে, মাঝে মধ্যে 0 গ্রহণ করে। তো এটার ব্যাপারটা এরকম যে এটা আসলে সবসময় আপনাকে অ্যাকুরেট রেজাল্ট দিবে না। আপনার হয়তো বা 90% অ্যাকুরেট দিল, বা কোনো কোনো সময় 50% অ্যাকুরেট দিবে, কোনো কোনো সময় 80% অ্যাকুরেট দিবে, এরকম। বাট যেগুলো কিনা আপনার অ্যাকুরেসি বেশি ওগুলাকে আপনি ওগুলা নিয়ে আপনি মনে করেন ডিসিশন মেক করবেন। আচ্ছা, এরপর বলছে স্ট্যাটিস্টিক্স ইজ লায়েবল টু বি মিস ইউজড, যে পরিসংখ্যানের ব্যাপারটা অনেক সময় দেখা যায় কি যে আসলে মিস ইউজ হতে পারে। কীরকম? আচ্ছা, তো এখানে পরিসংখ্যানে দেখা যায় কি অনেক ভ্যালু, যেমন থাকে না যে আমরা অনেক সময় কোনো একটা জিনিসের কি বলা যায়, হ্যাঁ, যেমন এই যে এই জিনিসটাই কীরকম, হ্যাঁ, ধরুন পরিসংখ্যানে যদি দেখা যায় আমরা কোনো একটা পরিসংখ্যান নিয়ে কাজ করি এবং দেখা গেল কি যে যারা কিনা খাবার বেশি খায়, ঠিক আছে, একটা মিনিট ভাই। আচ্ছা, সিফাত ভাই আছে। সিফাত ভাই, কী খবর আপনার? সিফাত ভাই, ভাইকে শুনতেছেন নাকি? আচ্ছা, শুনতেছে নাকি এটা তো বুঝতেছেন। আচ্ছা, দেখেন, তো এখানে যে জিনিসটা যে আপনি মনে করেন কি করলেন, আপনি ফুড কনজাম্পশন দেখলেন, ঠিক আছে, আর আপনি ওয়েট হিসাব বের করলেন। এখন দেখা গেল কি যে যাদের ফুড কনজাম্পশন খুব বেশি তাদের ওয়েটও বেশি, যাদের ফুড কনজাম্পশন কম তাদের ওয়েটও কম। আপনি এটা হয়তো বা আপনি এই স্ট্যাটিস্টিকটা আপনি বললেন, ঠিক আছে, আপনি কোথাও গিয়া এই পরিসংখ্যানের রেজাল্টটা বললেন, কিন্তু এখানে আরও জিনিস কি থাকতে পারে, এখানে দেখা যেতে পারে যে এই যে ওয়েটের যে রিজনটা, ওয়েটের রিজন কিন্তু আরও বিভিন্ন ফ্যাক্টর থাকতে পারে, জিনের ফ্যাক্টর থাকতে পারে, তাই না? যে জিন্সের কারণে, যেই জিন আছে এগুলোর কারণে দেখা যায় ওয়েটের কোনো না কোনো ইফেক্ট ফেলতেছে। তো এই যে আপনি অন্যান্য ফ্যাক্টর বাদ দিয়া শুধুমাত্র অন্য একটার যে আংশিক যে স্ট্যাটিস্টিকটা বললেন বা আংশিক পরিসংখ্যানের ব্যাপারটা বললেন, বা পরিসংখ্যানের কোনো একটা জিনিস নিয়ে আপনি একটা ভুল ইন্টারপ্রিটেশন বললেন বা ভুল একটা জায়গায় আপনি ব্যবহার করলেন, তো এটাকে কাইন্ড অফ মিস ইউজ হয়ে গেল না? সো এখানে এই জিনিসটাই বলছে যে পরিসংখ্যান মাঝে মধ্যে কী করে যে এটা আপনার মিস ইউজও করা হয়, ঠিক আছে, বেটার আসলে মিস ইউজ হইতে পারে। হ্যাঁ, সরি, এটা অনেক সময় না, মানে অ্যাকুরেসির ব্যাপার না, এটা বলছে আসলে মিস ইউজের ব্যাপার। যে আপনি হয়তো এটা অনেক সময় মানে আপনি কোনো একটা পরিসংখ্যান একটা রেজাল্ট দিল, আপনার হয়তো এটার ব্যাপারে আসলে মানে আইডিয়া সম্পূর্ণভাবে নাই, তা আপনি হয়তো এটা, হ্যাঁ, মানে অ্যাজাম্পশনও ভুল না অ্যাকচুয়ালি, কী বলা যায়, ধরেন আমরা একটা জিনিস কি জানি যে আমরা জানি যে অনেকে বলে না যে বৃষ্টিতে ভিজলে জ্বর হয়, তাই না? ধরেন আপনি এটারে কোনো একটা স্ট্যাটিস্টিকের রেজাল্ট করলো কি যে আপনি যদি বৃষ্টিতে ভিজেন আপনার জ্বর হওয়ার সম্ভাবনা 90%, তো এটা আপনি একটা অ্যাজাম্পশন নিলেন। এখন আপনি কী করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা আমার মাউস একটু সমস্যা করতেছিল ভাই। হ্যাঁ, তো আপনি যদি কী করেন, আপনি এটারে যদি আপনি এই যে স্ট্যাটিস্টিকটা এটা যদি আপনি মাইনা চলেন তাহলে আপনি কি বৃষ্টিতে ভিজা বন্ধ করে দিবেন, তাই না? এখন আপনার ধারণা এরকম হয়ে গেল,
কিন্তু ওখানে কি বলছিল, ওখানে হয়তো বা বলছিল যে আপনি যদি শীতকালে বৃষ্টিতে ভিজেন, ঠিক আছে, তাইলে আপনার জ্বর হওয়ার সম্ভাবনা 90%। তাহলে দেখেন আপনি জাস্ট কতটুকু জানেন, আপনি শুধুমাত্র এতটুকু জানেন এবং এইটার বেসিসে আপনি একটা নিজের ভিতরে একটা ধারণা তৈরি করলেন যে আচ্ছা আমি বৃষ্টিতে ভিজলে আমার জ্বর হওয়ার সম্ভাবনা 90%। কিন্তু টোটাল ডাটাটা কী ছিল যে শীতকালে যদি বৃষ্টিতে ভিজেন তাইলে 90%, তাই না? তাহলে এই যে দেখেন, আপনি যদি টোটাল নলেজটা না রাখেন, আপনার কি যে স্ট্যাটিস্টিকের যে ব্যবহারটা আপনি ভুল করতেছেন না, বা এটার অ্যাজাম্পশনটা আপনি ভুল হিসেবে ব্যবহার করতেছেন। এখানে এই জিনিসটাই বলছে, বুঝতে পারছেন? যেমন আপনি যদি হ্যালো, হ্যাঁ, আপনি যদি যেমন কি 5 নম্বরে দেখেন, 5 নম্বরের একদম শেষের যে লাইনটা কী বলছে, ইফ ওয়ান ক্যান নট হ্যান্ডেল স্ট্যাটিস্টিক উইথ প্রপার নলেজ অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল টুলস অ্যান্ড মেথডস ওয়ান ক্যান মেক ওর্স ইউজ অফ স্ট্যাটিস্টিক। যে একে তো এইটা আছে, আরেকটা কী রকম যে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন টুল আছে, মিন আছে, ভেরিয়েন্স আছে, আবার তারপর কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে এবং আরও অনেকগুলো আছে, ঠিক আছে? তো আপনি যদি এগুলোর প্রপার ইউজ না জানেন যে কোন ডাটার বেলায় কোনটা আসলে ইউজ হবে, বা স্যাম্পলের বেলায় যেমন ভেরিয়েন্সের সূত্র একরকম, পপুলেশনের জন্য ভেরিয়েন্সের সূত্র একরকম, এরকম যদি বেসিক জ্ঞান না থাকে, আপনি ওগুলা দিয়ে যদি হিসাব করেন যে রেজাল্ট আপনি বের করবেন, এটা কাইন্ড অফ ভুল রেজাল্ট না, বা মিসলিডিং রেজাল্ট। এখানে এই জিনিসটাও বলছে যে আপনার হয়তো বা যে পরিসংখ্যানের যে রেজাল্টটা আসছে ওইটার ব্যাপারে আপনার সম্পূর্ণ নলেজটা নাই, বা আপনি যে ডাটা নিয়ে কাজ করতেছেন, আপনার ডাটা আছে, আপনি ডাটাটা নিয়ে কাজ করবেন, কাজ করে আপনি একটা ইন্টারপ্রিটেশন করবেন, ঠিক আছে? এর মাঝখানে কি আপনি বিভিন্ন টুলস ইউজ করবেন, স্ট্যাটিস্টিক্যাল টুলস, তাই তো? স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন টুলস ইউজ করবেন, আপনি কি ইন্টারপ্রিটেশন দিবেন। এখন আপনার যদি কি হয়, আপনার যদি এই যে স্ট্যাটিস্টিক্যাল টুলস কোন ডাটার বেলায় কী রকম সূত্র বা কোন ডাটার বেলায় প্রসেসটা কীরকমভাবে করা লাগে, এটাই যদি আপনি না জানেন, আপনার যদি এখানে ভুল থাকে, আপনার ইন্টারপ্রিটেশনটা ভুল হবে না? এখানে এই জিনিসটাই বলছে 5 নম্বরে যে স্ট্যাটিস্টিক ইজ লায়াবল টু বি মিসইউজড। ওই যে লাস্টের লাইনটা পড়লে আপনি ক্লিয়ার হবেন যে ইফ ওয়ান ক্যান নট হ্যান্ডেল স্ট্যাটিস্টিক্স উইথ প্রপার নলেজ অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল টুলস অ্যান্ড মেথডস ওয়ান ক্যান মেক ওর্স ইউজ অফ স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ ভাই বলেন। আবের একটু কথা বলি। হ্যাঁ ভাই বলেন শুনতেছি ভাই। হ্যালো, হ্যাঁ, তো মানে বলছিলাম কি যে কি দিয়ে শুরু হয়েছে ভাই এটা ওই যে স্টেটের যে সিদ্দিক স্যারের যে বইটা ছিল না, ওখান থেকে আমরা শুরু করছি 20টা 3 থেকে, একদম মানে স্ট্যাটিস্টিকের নর্মাল সংজ্ঞাটা থেকে, এরপর জাস্ট ক্যারেক্টারিস্টিক অফ স্ট্যাটিস্ট। হ্যাঁ 3 নম্বর পেজ থেকে, মানে একদম বইয়ের হ্যাঁ প্রথম ভাই। থেকে স্টার্ট করছি আমরা। আবের কথা উনি ফোনে কথা বলছে, তা ওনার একটু মিউট দিব নাকি? আচ্ছা হ্যাঁ, উনি আনমিউট করতে পারবেন নিজেরটা নিজে। হ্যাঁ দেখেন যে এখানে আসলে যেটা যে আমরা শোন আমার কাছে সিদ্দিক স্যারের বইটা নাই, সমস্যা নেই, আমি কন্টিনিউ করি, নেক্সট ডে আমি সিদ্দিক স্যারের বই আচ্ছা হ্যাঁ আমরা হচ্ছে কি মানে আমরা মানে ফার্স্ট ইয়ারের যে কোর্সগুলো যেরকম ছিল আমরা ওই রকমই আগাবো। আমার খেয়াল ওই বেসিস আগালে ভালো হয় না নাকি? হ্যাঁ তাই তো কারণ আমার ওগুলা ধরেন ওগুলা থেকে অনেক দেখা যায় অনেকগুলো বেসিক আছে, যেমন ওই যে সিদ্দিক স্যারের এই বইটার মধ্যে অনেক বেসিক ভালো ভালো জিনিস আছে। সিদ্দিক স্যারের বইটা ভালো, ঠিক আছে। তো এরকম ভাবে আর কি কোর্স হ্যাঁ এইভাবে করে আগাইতেছে করতেছে। আচ্ছা রেকর্ড হ্যাঁ আছে, ভাই এটা রেকর্ড করতেছে। আচ্ছা রেকর্ড করে রাখিস। এই টেলিগ্রাম গ্রুপের চ্যানেল খুলতে পারো আলাদা আলাদা চ্যানেল খোলা যায় কিনা এটা আমি দেখা লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ছোট ভাইকে জিজ্ঞেস করবো। মানে আমাদের ইউটিউবটা কি বলি মিটিংটা, হ্যাঁ টেলিগ্রাম সরি টেলিগ্রাম গ্রুপটা হচ্ছে বিভিন্ন আর কি অনেকগুলো পার্টিশনে ভাগ করা, আলাদা ভাবে কোন কোর্সের জন্য আচ্ছা কি আছে, তো ওইরকম ভাবে ভাগ করা গেলে বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নেই, এটা করা যাবে। ওকে কন্টিনিউ করতে। তো ভাই এরপরে আপনার আমরা যেটা করছি যে ডেফিনিশনটা গেছে, তারপর ক্যারেক্টারিস্টিক অফ স্ট্যাটিস্টিক গেছে এবং লিমিটেশন অফ স্ট্যাটিস্টিকের শেষ দিকে আসি। তো এটা রেকর্ডটা আছে, ঠিক আছে, সমস্যা নেই ভাই, আপনি যদি বই নিয়ে করেন আপনি রেকর্ডটা দেখলে বুঝবেন।
আর আবির ভাই কিন্তু আপনার Okay, মিউট okay. করা ভাই, কিছু কইলে মিউটটাই করেন। আবির ভাই গেল কই? আচ্ছা আচ্ছা, শুরু করা আবার তাহলে আবির ভাই তো দেখা যায় নাই, উনি আবির ভাই মিউট করা কিন্তু আপনার। আচ্ছা, এরপর আমরা তাহলে দেখি এখানে। ও হ্যাঁ মিউট পুরো, আমি এতক্ষণ ধরে কথা না বলতেছি না, আপনার কিছু- মিউট করা ছিল। আচ্ছা হ্যাঁ, তাহলে লিমিটেশনে ছিলাম ভাই। দেখেন এই যে 7 পৃষ্ঠা 5 নম্বর পৃষ্ঠায় 5 নম্বরটা তো বুঝলেন, তাহলে লায়াবল টু মিস ইউজড কি এটা বুঝছেন? আচ্ছা, এরপর 6 নম্বর কি বলছে? রিলেশনশিপ ডাজ নট ইন্ডিকেট কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ। আচ্ছা আচ্ছা, 6 নম্বরটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি, এটা করেনি, এটা একটু স্কিপ মারলাম ভাই। হ্যালো, হ্যাঁ 9 কি একবার 9 কি একবার পুরো বেসিকটা একবার দেখে নিছো? হ্যাঁ আমি এটা একটু মোটামুটি দেখে নিছি। একটু দেখে হ্যাঁ নিলে হ্যাঁ, পুরো ওগুলো ভালো হবে, আমার ধরেন ভালো হবে। তাড়াতাড়ি করে করা যাবে তাইলে। আচ্ছা, তো এরপরে যে জিনিসটা আছে যে ক্লাসিফিকেশন অফ স্ট্যাটিস্টিক, যে ক্লাসিফিকেশন অফ স্ট্যাটিস্টিক। আমি ওই চ্যানেল পার্টটা যদি আমি একটু দেখি, আমি এটা আচ্ছা আমার হ্যাঁ। কাছে তো মনে হইতেছে যে রিলেশনশিপ ডাজ নট ইন্ডিকেট কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ, মানে হচ্ছে এই আমাদের এখানে স্ট্যাটিস্টিক যে রিলেশনশিপ হয় এটা সবগুলো একটু কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ হবে না, এটা কিছু এখন এখানে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপটা আচ্ছা দাঁড়ান, এটা রিলেশনশিপ বিটুইন টু। আচ্ছা, আমি বলি শোন। ব্যাপার হচ্ছে যে আমরা মানে একটা ভ্যারিয়েবলের উপর আরেকটা ভ্যারিয়েবল ডিপেন্ড করে না, কজ এর ইফেক্টটা হচ্ছে ধর এক্স এর উপর ওয়াই ডিপেন্ড করতেছে। মানে এই আমার এক্সপেরিমেন্টটা হচ্ছে একটা রিলেশনশিপ আছে, আমার এই কজের উপরে এই ইফেক্ট আছে, কিন্তু সবসময় এমন হবে না যে আমার কজের কারণে আমার ইফেক্টটা হবে। মানে অনেক সময় কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ নাও আচ্ছা আচ্ছা, থাকতে বুঝতে পারে। পারছি। মানে ব্যাপারটা হলো যে ওই যে আমরা যে Correlation কোরিলেশন zero হবে। করছিলাম, যে কোরিলেশন এটা অনেক সময় জিরো হয়, যে এই হ্যাঁ, জিনিসটা এখানে বলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, correlation আচ্ছা zero আচ্ছা, হবে। বুঝতে পারছি ভাই। সবসময় কজ হ্যাঁ হ্যাঁ, যে আমরা ওই যে যখন বাইবিটেড ডাটা নিয়ে কাজ করি না, যে দুইটা সেট ডাটা নিয়ে কাজ করতেছি, দেখা যায় কি আমাদের যেই এক্স এর মানগুলো নর্মালি আমরা কি দেখাই, যে ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট বা ওয়াই এর মানগুলো এক্স এর উপর ডিপেন্ডেন্ট, তাই তো? যে এরকম একটা ডিপেন্ডেন্ট থাকে, বা আপনার কি হ্যাঁ হয়তো বা বিপরীতেও থাকতে পারে। তো সবসময় জিনিসটা নাও থাকতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে যে এদের মধ্যে আসলে যে কোরিলেশন কোফিশিয়েন্ট যেটা, এটা জিরো হতে পারে। অর্থাৎ এদের মাঝখানে যে কোনো ধরনের দেখা যায় রিলেশন অ্যান্ড ইফেক্ট কী বলে, যে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনটা নাও থাকতে পারে। আচ্ছা, এরপরে হলো ক্লাসিফিকেশন অফ স্ট্যাটিস্টিক্স, যে পরিসংখ্যানের যে বিভিন্ন শ্রেণী বিভাগ যেগুলা, যে এখানে দেখেন দুইটা জিনিস বলছে। একটা হলো আপনার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর একটা হলো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ ধরেন একটা মিনিট এখানে। হ্যাঁ, তো ডেসক্রিপটিভ আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিকের ব্যাপারটা কীরকম, যে ডেসক্রিপটিভে বলছে আপনি যখন এই যে মানে নর্মাল স্ট্যাটিস্টিকের যে প্রসিডিউরগুলো আছে, ঠিক আছে, যেগুলো আপনি কী করেন, যে কোনো একটা ডাটা কালেকশন বা ডাটা সামারাইজ করার যে প্রসেসগুলো, ডাটা সামারাইজ, অর্গানাইজ অ্যান্ড ডাটা নিয়ে আপনি যে নতুন নতুন ইনফোগুলো বের করেন, যেমন মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এরকম বিভিন্ন আরও ছোটোখাটো বিভিন্ন যেই মানগুলো বের করেন, বা ডাটা অনেক সময় আপনি কি যে হিস্টোগ্রামের মাধ্যমে বা বিভিন্ন রকমের গ্রাফিক্সের মাধ্যমে আপনি দেখাতে পারেন, বা আপনি ডাটাটা নিয়ে একটা টেবিল বানাইতে পারেন, ঠিক আছে। এই যে প্রসেসগুলোকে অ্যাকচুয়ালি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলা হইতেছে। কথা বুঝছেন? যে আপনি একটা ডাটা যখন সাজাইবেন, আপনি একটা ডাটা মনে করেন একটা র ডাটা পাইলেন, ঠিক আছে, একটা র ডাটা আপনি পাইলেন। এখন র ডাটাটা আপনি কী করেন, র ডাটাটা আপনি সাজান, এটা নিয়ে আপনি হয়তো টেবিল তৈরি করতে পারেন, তাই না? এই টেবিল থেকে আপনি বিভিন্ন রকমের মান বের করতে পারেন, এর ফ্রিকোয়েন্সি বের করতে পারেন, আপনি এটা নিয়ে গ্রাফ আঁকতে পারেন, তাই তো? এটা নিয়ে যে গ্রাফ আঁকতে পারেন, এই যে যত ধরনের কাজগুলো আছে, এই কাজগুলোকে অ্যাকচুয়ালি বলা হইতেছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক, এই প্রসিডিউরগুলোকে। বুঝতে পারছেন? আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক যদি খুব সহজে বলি তাহলে, আচ্ছা, তো এটার ব্যাপারটা হলো কি, যে আমরা ওই যেই বললাম না, একটা পপুলেশন থেকে আমরা একটা স্যাম্পল ডাটা নিই, ঠিক আছে। তো এই স্যাম্পল ডাটাটা থেকে অ্যাকচুয়ালি আমরা কী করি, আমরা পপুলেশনের উপর ডিপেন্ড করে আমরা কী করি, আমরা একটা ডিসিশন নেই,
তো এই যে ডিসিশন নেওয়ার যে প্রসেসটা, আমরা ধরেন এই যে কী করলাম, আমরা একটা পপুলেশন থেকে আমরা স্যাম্পল আকারে র ডাটাটা নিলাম, এটা হলো কি এটা একটা স্যাম্পল ডাটা বা র ডাটা বললাম। এই র ডাটা থেকে আমরা কী করলাম, আমরা টেবিল ফ্রিকোয়েন্সি টেবিল বের করলাম, বিভিন্ন রকমের মান বের করলাম, যেমন মিন বের করতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি, ভেরিয়েন্স বের করতে পারি, এগুলো আমরা বের করলাম এবং গ্রাফের মাধ্যমে আমরা শো করলাম, ঠিক আছে। এই কাজগুলো কি, এই কাজগুলো হলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিকের মধ্যে পড়ে। এখন এই যে মানগুলো আমি বের করলাম বা আমি যে বিভিন্ন রকমের মেজারমেন্ট করলাম, এই মেজারমেন্টের উপর ডিপেন্ড করে আমি যখন কী করব, এই আচ্ছা এখন এই মেজারমেন্টটা কার মেজারমেন্ট, স্যাম্পলের মেজারমেন্ট না বা স্যাম্পল ডাটার মেজারমেন্ট। তো এগুলোর উপর ডিপেন্ড করে যখন আমি কী না কী করবো, আমি পপুলেশনের উপর বা পপুলেশনের জন্য আমি কোনো একটা ডিসিশন নিব বা পপুলেশন সম্পর্কে আমি কোনো একটা কনক্লুশন তৈরি করব বা কোনো একটা কমেন্ট করব, তখন ওই প্রসেসটাকেই বলা হচ্ছে যে কমেন্ট করা যে প্রসেসটা কি স্যাম্পল ডাটার উপর ডিপেন্ড করা বা স্যাম্পল ডাটার উপর বেস করা পপুলেশনের উপর কোনো একটা কমেন্ট করা বা কোনো একটা কনক্লুশনে আসাই হলো আপনার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক। মানে আমার হচ্ছে তথ্য যেটা থাকবে ওটা হচ্ছে হ্যাঁ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ওইটার উপর বেস করে আমি যে রিপোর্টটা তৈরি করব। হ্যাঁ, এবং দেখেন যে আপনি যে এটার উপর বেস করে যে আপনি কনক্লুশনটা তৈরি করলেন, এটা আসলে যে আমি কি করলাম, আমি মনে করেন স্যাম্পল ডাটাতে পপুলেশন ডাটার একটা কি বললাম যে আসলে কি বলা যায় আর এটার নামটা কী ছিল, যে আনবায়াসড একটা জিনিস বললাম, ঠিক আছে, যে এটা পরে আনবায়াসড। তো এটা আসলে কতটুকু অ্যাকুরেট, এই অ্যাকুরেসি সহকারে আপনার ইনফারেন্সিয়ালের মধ্যে দেখানো হয়, ঠিক আছে। যে স্যাম্পল ডাটার ভিত্তিতে আপনি পপুলেশনের উপর কোনো একটা কনক্লুশন মেড করলেন এবং এই যে আপনি কাজটা করলেন এটা আসলে কতটুকু অ্যাকুরেট। যেমন আপনি পৃষ্ঠা 6 যদি যান, পৃষ্ঠা 6 দেখবেন যে ডেফিনিশনটা আছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিকের, ওখানে শেষ দিকের লাইনটা এরকম আছে যে কি, আচ্ছা শুরু থেকে যদি দেখেন যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক ইজ দ্য ব্রাঞ্চ অফ স্ট্যাটিস্টিক্স দ্যাট ইউজেস স্যাম্পল ডাটা টু মেক এ জেনারেলাইজেশন অ্যাবাউট পপুলেশন ফ্রম হুইচ দ্য স্যাম্পল ওয়াজ সিলেক্টেড। মানে কি আপনি ওই পপুলেশনের উপরে আপনি একটা কনক্লুশন বা আপনি একটা কমেন্ট করলেন, কিসের ভিত্তিতে, আপনি ওই স্যাম্পলটার ভিত্তিতে যেটা কিনা পপুলেশন থেকে নেওয়া হয়েছে, এবং আপনি এটাও মেজার করলেন, এই যে যেটা আপনি এই মেজারটাও করলেন কি যে আপনি এই যে কমেন্টটা করছেন এটা আসলে করা কতটুকু ঠিক হয়েছে। কথা বুঝছেন? হ্যাঁ, তো এই দুইটা জিনিস এখানে আছে আপনার কি, যে ডেসক্রিপটিভ আর ইনফারেন্সিয়ালের এই দুইটা জিনিসই। আচ্ছা, যে বেসিক্যালি আপনি যদি দেখেন যে মানে কি বলে, আপনি যদি শব্দার্থও দেখেন, ডেসক্রিপটিভের শব্দার্থ পাবেন বর্ণনামূলক আর ইনফারেন্সিয়ালের পাবেন আনুমানিক। যে ডেসক্রিপটে কী করি, যে আমরা অ্যাকচুয়ালি ডাটাটাকে বর্ণনা করি বা বিশ্লেষণ করি, আর ইনফারেন্সিয়ালে ওই স্যাম্পল ডাটার ভিত্তিতে পপুলেশন ডাটার উপর আমি আনুমানিকভাবে একটা মতামতে আসি বা আনুমানিকভাবে একটা ডিসিশনে আসি। এই আচ্ছা, এরপরে অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক ইন বিজনেস ইকোনমিক্স, এগুলোকে আপনাদের লাগবে নাকি 1.7? বলেন নাইম। আচ্ছা, আমি ব্যাপার হচ্ছে কি, আমরা যখন ধর একটা ডাটা কালেক্ট করলাম, তো ডাটা কালেক্ট করার পরে ওই ডাটা থেকে আমি একটা হিস্টোগ্রাম ড্র করলাম, ওই ডাটার মিন বের করলাম বা অ্যাভারেজ বের করলাম। এখন সব এমন তো না যে সবসময় হচ্ছে আমার মিন, মিডিয়ান, মোড, অ্যাভারেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো লাগবে, এগুলো দিয়ে তো সবসময় আমি সব করতে পারবো না। এখন আমি একটা ডাটা হচ্ছে ডাটা থেকে আমি এস্টিমেট করব কাকে করব, পপুলেশনকে, তাই না? তো এই পপুলেশনের যে এস্টিমেশন প্রসেসটা, এই এস্টিমেশন প্রসেসটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আর আমার একটু বলিস তো, পপুলেশন মানে স্যাম্পল থেকে আমি যে ডেসক্রিপটিভ ডাটাগুলো পাইছি, সেই ডেসক্রিপটিভ ডেটা থেকে সাপোজ আমি একটা অগিভ কার্ভ ড্র করলাম, ওইখান থেকে আমি একটা কনক্লুশন দিব। ওর জন্য আমার হচ্ছে ডাটাটা মানে সোজা কথা আমি এস্টিমেট করব পপুলেশন। না পপুলেশন কেসটা বেসিক্যালি পপুলেশনের উপর আমি বলেন। তো এখানে হচ্ছে আমার স্যাম্পলটা হচ্ছে এস্টিমেটর নাকি? হ্যাঁ, তো এটার কি মানে এটার স্ট্যাটিস্টিক বলি। তো এই স্ট্যাটিস্টিক থেকে আমি হচ্ছে পপুলেশনের উপর একটা কনক্লুশন ড্র করব। এর জন্য হচ্ছে আমার এই প্রসেসটা হচ্ছে তোর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক হচ্ছে
দুই ধরনের, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার হাইপোথিসিস ড্র করতে হবে একটা, তারপরে হচ্ছে আমার এস্টিমেট করতে হবে, মানে টেস্ট অফ হাইপোথিসিস করতে হবে, আর হচ্ছে যেমন হ্যাঁ হ্যাঁ আমাদের আছে এস্টিমেশন আর টেস্ট অফ হাইপোথিসিস আর হাইপোথিসিস, এই দুইটাই হচ্ছে আর কি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের। মানে বেসিক্যালি আপনার ওই যে আমরা স্যাম্পল থেকে যেই সামারিগুলো বের করলাম ওগুলোর উপর ডিপেন্ড করে আমি পপুলেশনের যে এস্টিমেশন করতেছি এই জিনিসগুলা। আচ্ছা আচ্ছা ওই তো ওই একই কথা দাঁড়াইলো যে আমার পপুলেশনের উপর হ্যাঁ। কমেন্ট করতে হয়, এটা তো আমার অবশ্যই ব্যাপারটাকে, যেমন আমি পপুলেশন ডাটা কালেক্ট করার পরে বললাম যে এ এন্ড বি, আমার নাল হাইপোথিসিস হচ্ছে এ এন্ড বি এর মধ্যে কোনো রিলেশন নাই, অল্টারনেটিভ হচ্ছে এ এন্ড বি এর মধ্যে রিলেশনশিপ আছে। তো এটা হচ্ছে আমি একটা হাইপোথিসিস ড্র করতে পারছি। এখন হচ্ছে আমি এস্টিমেট করব এই জিনিসটাকে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যে আমরা তো অ্যাকচুয়ালি ধরেন স্যাম্পল যেই ডাটা থেকে স্যাম্পলের এস্টিমেটরগুলো পাই বা স্যাম্পলের এই স্ট্যাটিস্টিকগুলো পাই, তো স্ট্যাটিস্টিক থেকে আমরা বেসিক্যালি কী করতেছি যে আমরা প্যারামিটার এস্টিমেট করতেছি। তো এই প্রসেসটা আসলে আপনার এই ইনফারেন্সিয়ালের মধ্যে, আর এই যে স্যাম্পল ডাটা থেকে যে স্ট্যাটিস্টিক পাইছি এটা আসলে ডেসক্রিপ্টের মধ্যে, তাই তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার তাহলে এরকমই মনে হইতেছে। এই যে ছয়ের নিচে এখানে ইয়াতে আছে, এটার মধ্যে ডিস্টিংগুইশ দেয়া আছে, এটা দেখলে মানে ওই মোট কথা এইটাই যে হচ্ছে ডাটা রিপ্রেজেন্ট করে, সে হচ্ছে ডিসক্রিপটিভ। এই রিপ্রেজেন্টেশনের উপর ভিত্তি করে আমরা যখন কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাই বা কনক্লুশন করি তখন সেটা হয়ে যাবে ইনফারেন্সিয়াল। যেমন হাইপোথিসিস টেস্টিং, এটা ইনফারেন্সিয়াল। ওইটা সামনে আমরা থাকলে যদি পাবো। ওইখানে হিসাব করি যে মেজার্স অফ সেন্টার টেন্ডেন্সি, হ্যাঁ, ওইটা করার মেজার অফ সেন্টার টেন্ডেন্সি করার জন্য তো আমার কোনো স্যাম্পল এস্টিমেশনের দরকার নাই, ডিসক্রিপটিভ হাইপোথিসিসের দরকার স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, না যা ক্লিয়ার হইছে। নাই, কিছুর দরকার নেই। to arrive conclusion and creative change that may occur regarding the area of concern. আচ্ছা 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 হ্যাঁ এই তোর এই design শোনেন না নষ্ট ভাই, হয়ে গেছে। কোনটা কোনটা? এটা পাল্টা। হ্যালো হ্যাঁ, শুনতে আচ্ছা হ্যাঁ দেখেন এরপর আপনাদের এই যে 1.7 এই টপিকটা কি লাগবে আপনাদের নাকি? নাম কি টপিক? আচ্ছা, আবির ভাই। আবির ভাই তারা আমি আমার নুরুল আলম স্যারের বই আছে, ওই জানি না। আচ্ছা টপিকের নাম বলিস? হ্যাঁ, এটা হলো আপনার অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স ইন বিজনেস অ্যান্ড ইকোনমিক্স। অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স এগুলো হয়, এগুলো জাস্ট পড়লে আমার খেয়ালে বুঝবেন, জটিল কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, বললেই বুঝবে, লাগবে না। আচ্ছা তারপর ফাংশন অফ স্ট্যাটিস্টিক্স আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ দ্য প্রবলেম, ডিসাইডিং হোয়াট টু মেজার অ্যান্ড হাউ টু মেজার ইট, কালেকশন ডাটা সামারাইজেশন, ফর্মাল ডাটা অ্যানালাইসিস। আবির ভাই কই গেল আবার? ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট। আচ্ছা এই ফাংশন অফ স্ট্যাটিস্টিক্স তো মনে হয় এটাও তো লাগবে না, কারণ এটা দেখা যাচ্ছে কী কী আছে। টপিক আছে আপনার আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ দ্য প্রবলেম, ডিসাইডিং হোয়াট টু মেজার অ্যান্ড হাউ টু মেজার ইট, ডাটা কালেকশন, ডাটা সামারাইজেশন, ফর্মাল ডাটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট। এগুলো তো জাস্ট নর্মালি এগুলো তো থিওরি টাইপের। তাই তো মনে হয় এই চ্যাপ্টার এখানেই শেষ। এটা কি আমরা হ্যাঁ ফার্স্ট ফার্স্ট শেষ চ্যাপ্টারে করলাম? ভাই সবটুকু হলো আপনার থিওরি। এখানে মেইন যেই জিনিসগুলো এগুলো হলো ফাংশনটা, যে স্ট্যাটিস্টিকের ফাংশন কি, তারপর আপনার কী ছিল যে হ্যাঁ অ্যাপ্লিকেশনটা ছিল, অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক ইন বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, এরপর ক্লাসিফিকেশন, লিমিটেশন আর ক্যারেক্টারিস্টিক, আর ডেফিনিশন অফ স্ট্যাটিস্টিক। মেইনলি এগুলোই ছিল, এছাড়া তো তেমন কিছু না। শেষের এগুলো থিওরি। আচ্ছা
এরপরে আপনার আচ্ছা তাহলে আমরা তাহলে এক কাজ করি দাঁড়ান। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা ডিগ্রিজ অফ ফ্রিডম ব্যাপারটা হইলো যে আপনি যে ডাটা যেটা নিতেছেন, ডাটা নেওয়ার বেলায় আপনি আসলে কতগুলো ডাটা নিজের মন মতো নিতে পারবেন। যেমন আপনাকে যদি বলি, ধরেন আপনার একটা স্যাম্পলের জন্য, ঠিক আছে, আপনার একটা স্যাম্পলের জন্য আপনার বইলা দিল স্যাম্পল মিনটা 6 বইলা দিল, এটা আপনার গিভেন ডাটা। এখন এখানে কি আপনার প্যারামিটার কয়টা দেওয়া? একটা প্যারামিটার দেওয়া না, যেহেতু প্যারামিটার একটা দেওয়া, এখানে আপনার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে n-1। এখন এখানে ঘটনা এরকম কেন যে আপনি মনে করেন, দেখা যায় যে আমি এটা একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, আপনি মনে করেন 4টা ভ্যালু নেবেন, ঠিক আছে, সরি, আপনি 4টা ভ্যালু নেবেন যেটার মিনটা এত। এখন এখানটায় আপনি ধরেন প্রথম নাম্বারটা 2 নিলেন, দ্বিতীয় নাম্বারটা আপনি নিলেন 5, এরপরে ধরেন দ্বিতীয় নাম্বারটা আপনি 5ই নিলেন, সমস্যা নেই। হ্যাঁ, আর তৃতীয় নাম্বারটা আপনি হয়তো বা কত নিলেন, 4 নিলেন, ঠিক আছে। এখন ঘটনা দেখেন, আমি এই 3টা নাম্বার নিজের মন মতো নিলাম, তাই না, 2, 5, 4 নিজের মন মতো নিলাম, এবং আমাকে বলা আছে কি যে মিন হলো 6। এখন আমি যদি এই 4 নাম্বারটা, এই যে 4 নম্বর যে ভ্যালুটা, এটা যদি আমি কি করি, আমি যদি এক ব্যতীত অন্য কোনো একটা ভ্যালু নেই, তাহলে কি আমাদের মিন ভ্যালুর সাথে কি আসলে যাবে? ধরেন আমি যদি এটা যদি 2 নিই, তাহলে কিন্তু আমাদের মিন ভ্যালুর সাথে যাইতেছে না, বা মিন ভ্যালু যেটা বলছে ওটা কিন্তু শর্ত কিন্তু পূরণ করতেছে না। তাহলে অবশ্যই এই মিন ভ্যালু যাতে 6 হয়, এই জন্য আমাদের এই ভ্যালুটাকে এখন ফিক্সড হয়ে গেল না, যেটা অবশ্যই কত হবে, 1 হবে, তাই তো। এই যে যে ব্যাপারগুলা, এই জিনিসটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। যে যখন কোনো প্যারামিটার, মানে ডাটার মধ্যে কোনো প্যারামিটার বা কোনো কিছুর কারণে আপনি এই যে ডাটা কালেক্ট করতেছেন, ডাটা কালেক্ট করার সময় আপনার দেখা যায় নির্দিষ্ট সংখ্যক কিছু ডাটা আপনি নিজের মন মতো নিতে পারতেছেন। যত সংখ্যক ডাটা নিজের মন মতো নিতে পারতেছেন ওইটাকেই বলা হচ্ছে আপনার ডিগ্রিজ অফ ফ্রিডম। কথা বুঝছেন? যে যখন দেখা যায় এই জিনিসটা কখনো, এই জিনিসটা ম্যাক্সিমাম টাইমে হয় যখন কিনা হয় আপনার প্যারামিটার বলে দেওয়া থাকে বা অন্য কোনো একটা লিমিটেশন আপনাদের দেওয়া থাকে। সো যখন এরকম কোনো একটা কেস থাকে তখন আপনার এই ডিগ্রিজ অফ ফ্রিডমের ব্যাপারটা আসে। আর নাইলে আপনি সাধারণত হইলে যে আপনার ডিগ্রিজ অফ ফ্রিডম সবসময় যত সংখ্যক নেবেন তত সংখ্যক, সবগুলোই আপনি নিজের মন মতো নিতে পারবেন। বাট যদি এরকম যদি না থাকে তখন দেখা যায় কি আপনার ডিগ্রিজ অফ ফ্রিডম একটা ফিক্সড ভ্যালু থাকে, যে আপনি হয়তো বা একটা বা দুইটা ভ্যালু মানে নিজের মন মতো নিতে পারবেন না। আজকে যেহেতু সাকিব নাই, চলে গেছে। আচ্ছা আমরা এই টাইমটা ধরেন এই 4টা থেকে 6টা পর্যন্ত ভাই আমার জন্য একটু ভালো টাইম হয়, অথবা আপনারা চাইলে আমার জন্য হলো 10টা থেকে রাত 10টার আগ পর্যন্ত, এমন টাইম আমার জন্য সবচেয়ে বেটার হয়। কারণ দেখা যায় এর 10টার পরে ঘুমাই না, আবার বাসায় সবাই আসে তো তখন খাওয়া দাওয়া করতে বসে, কথাবার্তা চলে। এই তাইলে হচ্ছে একটা ডে ফিক্স করি আমরা যে এই দিনে হচ্ছে, মানে ক্যাম্পাস অফ আছে আমাদের, তাই না? আমাদের যেদিন অফ না, আমাদের যেদিন হচ্ছে তো ইয়ে থাকবে, মানে অন ক্যাম্পাস থাকে, ওই 4 দিন আমরা হচ্ছে এই টাইমটা, মানে যেদিন ক্যাম্পাস খোলা থাকবে, যেদিন ক্যাম্পাস, হ্যাঁ ওই দিন আমরা হচ্ছে বিকালবেলা, হ্যাঁ করা যায়, সমস্যা নেই।